দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক, চলো তো। আচ্ছা, তাহলে আমরা যে কেমিক্যাল বন্ডিং এটা স্টার্ট করছি। তাহলে কেমিক্যাল বন্ডিং এর সিলেবাসটা যেটা দেখছিলাম সেটা তো অনেকটাই বড়, তোমরা দেখেইছো যে কেমিক্যাল বন্ডিংটা আমার মানে সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ইভেন অ্যাটমিক স্ট্রাকচারের থেকেও অ্যাজিব যেন বেশি মনে হচ্ছে। তবে অ্যাটমিক স্ট্রাকচার তো একদম শুরুর দিকে পড়ানো হয়, সেখানে অনেক বেশি কনসেপচুয়াল জিনিসপত্র থাকে যেগুলো তোমাদের হয়তো শুরুতে মানে বুঝতে একটু অসুবিধা হয়। এবারে এইটা যখন তুমি পড়বে, এটা তো তোমার তো কিছুটা ম্যাচুরিটি চলে এসছে, কয়েক মাস তো গেছে। তো এখন দেখবে ব্যাপারটা হয়তো তোমার বুঝতে অনেক সুবিধা হচ্ছে। তাহলে আমরা কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল বন্ড বলতে কি বুঝছি সেখান থেকে স্টার্ট করি। তাহলে আমরা প্রথমে বুঝি যে কেমিক্যাল বন্ড বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। কেমিক্যাল বন্ড, আচ্ছা, জাস্ট এইভাবে ব্যাপারটাকে দেখো। তাহলে তোমরা হাইড্রোজেন অ্যাটম তোমরা জানো, ঠিক আছে, বা অক্সিজেন অ্যাটম তুমি জানো, বা ফ্লোরিন অ্যাটম তুমি জানো। কিন্তু যখন এবং অ্যাটমগুলো হাইলি রিয়াক্টিভ, হাইড্রোজেন অ্যাটম সেও প্রচণ্ড রিয়াক্টিভ, অক্সিজেন অ্যাটম বা ফ্লোরিন অ্যাটম তারা কিন্তু এক্সট্রিমলি রিয়াক্টিভ, বা সোডিয়াম অ্যাটম সে কিন্তু এক্সট্রিমলি রিয়াক্টিভ। কিন্তু হাইড্রোজেন মলিকুল বা অক্সিজেন মলিকুল বা নাইট্রোজেন মলিকুল বা সোডিয়াম ক্লোরাইড সলিড এরা কিন্তু অতটা রিয়াক্টিভ নয়, বা রাদার হয়তো সেই রেসপেক্টে তুমি যদি দেখো যথেষ্টই স্টেবল। সোডিয়াম ক্লোরাইড তো তুমি খাচ্ছ, ইভেন অক্সিজেন তো তুমি তো প্রশ্বাসের মধ্যে নিচ্ছ। হুম, তারা তো অত বেশি রিয়াক্টিভ নিশ্চয়ই নয়। খুব বেশি রিয়াক্টিভ হলে বা উইথ এক্সপ্লোশন রিয়াকশনস করলে তো অনেক রকমের অসুবিধা হতে পারে। তাহলে এই যে পরমাণুগুলো যখন যুক্ত হয়ে একটা অণু তৈরি করলো, অ্যাটমগুলো যুক্ত হয়ে যখন মলিকুল তৈরি করলো, তাহলে অ্যাটম এবং মলিকুলের মধ্যে বেসিক্যালি তফাৎটা কি আছে? অ্যাটম আর মলিকুলের মধ্যে যেটা তফাৎ আছে সেটা হচ্ছে মাঝে একটা বন্ড তৈরি হয়ে গেছে। তবে অক্সিজেন অ্যাটম, দুটো অক্সিজেন অ্যাটম তারা যুক্ত হয়ে গিয়ে অক্সিজেন মলিকুল তৈরি করলো। সোডিয়াম ক্লোরাইড একটা সোডিয়াম অ্যাটম, একটা ক্লোরিন অ্যাটম। কিভাবে কি বন্ডিংটা হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু আলটিমেটলি কথা সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন তারা যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড এই মলিকুলটা তৈরি করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যখন অ্যাটম যতটা রিয়াক্টিভ, মলিকুল তার তুলনায় অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে, মলিকুল কম রিয়াক্টিভ হচ্ছে। তাহলে এই যে কম রিয়াক্টিভটা হলো, তার মাঝে ডিফারেন্সটা কি হয়েছে না, দুটো অ্যাটমের মাঝে একটা বন্ড তৈরি হয়েছে। তার মানে তুমি বলতে পারি যে কেমিক্যাল বন্ড হচ্ছে সাম কাইন্ড অফ একটা ফোর্স, হ্যাঁ, যেটা তোমার দুটো অ্যাটমকে বা দুটো গ্রুপ অফ অ্যাটমস বা গ্রুপ অফ অ্যাটমসকে তারা বেসিক্যালি কানেক্ট করছে। কানেক্ট করে একটা সাফিসিয়েন্টলি স্টেবল কোন একটা এগ্রিগেশন অফ আয়ন্স বা মলিকুলার স্পিসিস তৈরি করছে। এবং তার ইন্টেনশনটা কি, ইন্টেনশনটা বা কেন এই বন্ডটা তৈরি করে, কারণ বন্ডিংটা তৈরি হয় হচ্ছে তোমার স্টেবিলাইজেশনের জন্য। তাহলে আমরা কেমিক্যাল বন্ডটাকে এইরকম ভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য, চলো লেখা যাক কিছুটা। Chemical bond can be defined can be as the force holding together holding together two atoms or group of atoms forming an aggregate of ions or molecular species. Molecular species, ঠিক আছে। তাহলে কেমিক্যাল বন্ডটাকে তুমি এই রকম ভাবে ডিফাইন করতে পারছো যে কেমিক্যাল বন্ড ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ ফোর্স
holding together two atoms or group of atoms forming an aggregate of ions or molecular species. আর এখানে aggregate of ions এই কথাটা বলছি কারণ যখন তুমি আয়নিক বন্ডিং দেখবে, আয়নিক বন্ডিং ক্ষেত্রে না সেই রেসপেক্টে যে দুটো অ্যাটমের মধ্যে জাস্ট একটা বন্ড তৈরি হচ্ছে এরকম সিচুয়েশন নয়। কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে ঠিক আছে, সার্টেনলি হাইড্রোজেন হাইড্রোজেন তাদের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, বা অক্সিজেন অক্সিজেন তাদের মধ্যে একটা বা দুটো বন্ড তৈরি হচ্ছে। যেমন সোডিয়াম ক্লোরাইড তুমি কনসিডার করবে একটা Na প্লাস একটা Cl মানা, তাদের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে এরকম নয়। এখানে বেসিক্যালি অনেকগুলো Na প্লাস অনেকগুলো Cl মাইনাস থাকে, তারা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে থাকে এবং প্রত্যেকটা Na প্লাস প্রত্যেকটা Cl মাইনাস বা প্রত্যেকটা Cl মাইনাস প্রত্যেকটা Na প্লাসকে কিন্তু অ্যাট্রাক্ট করছে। এবং ডিরেক্টলি অ্যাট্রাকশন যদি দেখো Na প্লাসটা 6টা Cl মাইনাস দিয়ে বা Cl মাইনাসটা 6টা Na প্লাস দিয়ে তোমার বেসিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছে। সেখানে এখানে ওই গ্রুপ অফ অ্যাটমস এই কথাটাও এখানে জাস্ট উল্লেখ করা হয়েছে। এটা আচ্ছা, এবারে বন্ডিংটা কেন হচ্ছে, তার ড্রাইভিং ফোর্সটা কি, মানে বন্ডিং হওয়ার ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্সটা হচ্ছে তোমার স্টেবিলাইজেশন। ড্রাইভিং ফোর্স driving force to make a bond, সেটা হচ্ছে কি না স্টেবিলাইজেশন। মানে অ্যাটমগুলো অনেক বেশি রিয়াক্টিভ, মলিকুল কিন্তু কম রিয়াক্টিভ, অর্থাৎ স্টেবিলিটি পাওয়া যাচ্ছে, সেই জন্য বন্ডটা তোমার তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি বন্ডগুলোকে দেখো, মোটামুটিভাবে বন্ডের কেউ কেউ 3টে ক্লাসিফিকেশনের কথা বলে, কেউ কেউ 4টে ক্লাসিফিকেশনের কথা বলে, কেউ কেউ আবার 2টো ক্লাসিফিকেশনের কথা বলে। তাহলে কেমিক্যাল বন্ডের যদি ক্লাসিফিকেশনটাকে দেখো, টাইপস অফ বন্ডিং বা কিছু টাইপস অফ বন্ডস আর কি, তুমি দেখো তাহলে প্রথম যে ক্যাটাগরিটা সেটা সাথে আয়নিক বন্ডিং। আয়নিক বন্ড বা আয়নিক বন্ডিং আমি দিচ্ছি এটা। সেকেন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। এই দুটোই হচ্ছে মেজর ক্যাটাগরি। এছাড়া লোকে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের কথা বলে, যেটাকে বাংলায় বলা হয় অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং এইটা। আর একটা বন্ডিং এর কথা বলে যেটা বেসিক্যালি হচ্ছে তোমার আয়নিক বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ডিংই, হ্যাঁ, কিন্তু অন্য একটা নাম দেওয়া হয় কারণ মেটালের ক্ষেত্রে এটা হয় বলে, এটা হচ্ছে মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিং। আর একটা তোমার স্পেশাল কাইন্ড অফ বন্ডিং এর কথা বলা হচ্ছে, স্পেশাল কাইন্ড অফ বন্ডিং, যেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এই এতগুলো ক্যাটাগরির বন্ডিং এর কথা বলা হয়েছে, কিন্তু তোমার মূলত তুমি দেখবে যে মেজর যে দুটো টাইপ সেটা আয়নিক বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ডিং। এই আয়নিক বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ডিং সবটা বুঝতে পারা যাবে। যেমন মেটালিক বন্ডিং এ তুমি যখন ধরো ব্যান্ড থিওরি নিয়ে কথাবার্তা বলে, ব্যান্ড থিওরি ইজ নাথিং বাট দ্য মলিকুলার অরবিটাল থিওরি, যেটা কোভ্যালেন্ট বন্ডিং এ নিয়ে একটা পার্টের মধ্যে পড়ছে তোমার। আর হাইড্রোজেন বন্ডিং এটা স্পেশাল কাইন্ড অফ বন্ডিং, সেটার হয়তো বিভিন্ন রকমের মেকানিজম আছে, সেটাকে একটু আলাদাভাবে দেখতে হবে আর কি। আমরা যে যখন স্টেটস অফ ম্যাটারে গেসিয়াস স্টেটটাকে পড়িয়েছিলাম, সেখানে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের রেসপেক্টে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইন্ডিউস ডাইপোল, ইন্ডিউস ডাইপোল, ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনের কথা বলেছিলাম। এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু ওই একদম মানে ওই জাস্ট যে অর্ডিনারি যে তোমার যেটা যে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন যেগুলো আর কি, যেগুলো আমি বললাম ডাইপোল ডাইপোল, ডাইপোল ইন্ডিউস ডাইপোল বা ইন্ডিউস ডাইপোল, ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, তার থেকে কিন্তু একদমই অন্যরকম হাইড্রোজেন বন্ডিং। আবার সেটা নর্মাল যে কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড সেরকমও না, এটা একটা স্পেশাল কাইন্ড অফ বন্ডিং, এটা হাইড্রোজেন বন্ডিং, সেটাও তোমাদের সিলেবাসের মধ্যে ঢুকেছে। বা আগের সিলেবাসে মেটালিক বন্ডিং এবং হাইড্রোজেন বন্ডিং পার্টটা ছিল না, কিন্তু এখনকার সিলেবাসে মেটালিক বন্ডিং এবং হাইড্রোজেন বন্ডিং পার্টটা ঢুকেছে, সেটা নিয়েও তোমাদের কিছুটা ডিসকাশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরপর করে ডিসকাশনগুলোকে করে নেব, অসুবিধা কিছু হবে না। চল, তাহলে আমরা স্টার্টিংটা করি হচ্ছে তোমার আয়নিক বন্ডিং দিয়ে। আমাদের শুরুটা হোক হচ্ছে আয়নিক বন্ডিং দিয়ে। আয়নিক বন্ডিং কে এলো আবার এখন? সায়ন বেরিয়ে যাচ্ছিস কেন?
স্যার এই ফোনটা একটু অসুবিধা হচ্ছে। চলো আয়নিক বন্ডিং। আচ্ছা, একদম ছোটবেলায় তোমরা যখন আয়নিক বন্ডিংটা দেখেছিলে, ধরো এক্সাম্পল হিসেবে তো তোমরা সাডেনলি সোডিয়াম ক্লোরাইড তো দেখেইছো। মানে হচ্ছেটাকে একটুখানি ভালো করে বোঝা যাক। ধরো আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, একটা তোমার আমি প্রথমে এক্সাম্পলটা দিই। ধরো তোমার সোডিয়ামের কথাই প্রথমে বলি। সোডিয়ামের টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 11টা। তাই ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, CH1 এটা। এবারে এই সোডিয়াম সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস তৈরি করে, যেখানে ইলেকট্রনের সংখ্যা 10টা হলো, তখন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6 হলো। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ন। তার মানে এটা বেসিক্যালি ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়েছে। ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা পেল। তার মানে সোডিয়াম তার একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া। তার ক্ষেত্রে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে সোডিয়াম সে তো সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রনকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে হচ্ছে Na প্লাস তৈরি করলো। Na প্লাসের 10টা ইলেকট্রন আছে, এটা নিয়নের মতো ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেল, অর্থাৎ সেটা সাফিসিয়েন্টলি স্টেবল হলো। তাহলে এটা যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা পায়। আবার উল্টো দিকে ধরো ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা 17টা। ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, CH2 আর 3p ধরো 5, এইটা। আচ্ছা, এক্ষেত্রে যেমন একটা ইলেকট্রন তাকে ছেড়ে দিতে হয়েছিল, এক্ষেত্রে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এই সর্ববহিষ্ঠ কক্ষে পি অরবিটের যে 5টা ইলেকট্রন আছে সেটা 6টা হয়ে যাবে। 6টা হয়ে গিয়ে Cl মাইনাস তৈরি করে, যেখানে ইলেকট্রনের সংখ্যা 18টা হয়ে গেল। এবং ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2, 2s2, 2p6, CH2, 3p6 হয়ে গেল, যেটা কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন? আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন। এটা দেখো, এটা আবার একটা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেছে। তার মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন যেটা স্টেবল, সেটাকে পাওয়ার উদ্দেশ্যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস তৈরি করছে, ক্লোরিন সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl মাইনাস তৈরি করছে। তারপরে যেটা হচ্ছে কি, দেয়ার ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, there is an electrostatic attraction between Na plus and Cl minus। তারপরে দেখো Na plus এবং Cl minus এর মধ্যে তোমার একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হচ্ছে। আচ্ছা, এখানে এই যে অ্যাট্রাকশনটা, একটা Na plus এর সঙ্গে একটা Cl minus এর অ্যাট্রাকশন এরকম যে সিম্পল অ্যাট্রাকশন নয়। সোডিয়াম ক্লোরাইড মূলত নর্মাল অবস্থাতে সলিড অবস্থায় থাকে, সেটা আয়নিক ক্রিস্টাল তৈরি করে। আমরা সলিড স্টেট যখন পড়েছিলাম, সেখানে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলেছিলাম। যেটা হয়েছিল যে তোমার তার একটা সুন্দর ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার হয়, যেখানে Na প্লাসটা ডিরেক্টলি 6টা Cl মাইনাস দিয়ে লিঙ্ক থাকছে, Cl মাইনাসটা ডিরেক্টলি 6টা Na প্লাস দিয়ে লিঙ্ক থাকছে, এবং সেই চেনটা চলতেই থাকছে। সেই সবটা মিলে একটা ওভারঅল স্টেবিলাইজেশন পাচ্ছে। ওই জন্য আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে, কোভালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে একটা পার্টিকুলার বন্ড ভাঙার গল্প থাকে। সেটা হোমোলাইটিক ফিশন হতে পারে, হেটেরোলাইটিক ফিশন হতে পারে, সেই মতো করে একটা বন্ড এনার্জির গল্প থাকে। কিন্তু আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে দেয়ার ইজ নাথিং সোকল বন্ড এনার্জি। আমি এটা করতে পারি যে ওভারঅল যে ল্যাটিস বা ক্রিস্টালটা তৈরি হচ্ছে, সেইখান থেকে তুমি একটা ল্যাটিস এনার্জি পেতে পারো, ল্যাটিস এনার্জির গল্প বলতে পারো। কিন্তু জাস্ট একটা এনএসিএল বন্ড, সেটা কতটা তার স্ট্রেংথ ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে একটা কোভালেন্ট বন্ড, তাদের কম্পেয়ার করা, এগুলো ঠিকঠাক হবে না, ঠিকঠাক করা উচিত হবে না। তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে একটা Na প্লাস একটা Cl মাইনাস জাস্ট তারা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে এবং আয়নিক বন্ডটা তৈরি হচ্ছে, এরকম না। এই অ্যাট্রাকটিভ ফোর্সটা অতটা বেশি না যাতে করে NaCl একটা বন্ড তৈরি করে থাকতে পারে। যেটা হয় ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হচ্ছে ওই একটা পারফেক্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার, যেখানে Na প্লাসটা অনেকগুলো Cl মাইনাস দিয়ে, বা অনেকটা Cl মাইনাসটা অনেকগুলো Na প্লাস দিয়ে সারাউন্ডেড থাকে, সেই মতো করে ওভারঅল স্টেবিলিটি পাচ্ছে। অর্থাৎ সেখান থেকে তুমি একটা স্টেবল ল্যাটিস এনার্জিটা পাচ্ছ। বা সলিউশন ফেজেও যদি থাকে, Na প্লাস একা একা থাকে না, Cl মাইনাস একা একা থাকে না, Na প্লাসটা সলভেটেড হয়ে থাকে, Cl মাইনাস সলভেটেড হয়ে থাকে, সেই মতো করে তোমার সলিউশন ফেজেও সে সাফিসিয়েন্ট স্টেবিলিটিটা পায়। ঠিক আছে?
তার মানে এটা দাঁড়াচ্ছে যে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, সকল মানে তোমার দুটো এলিমেন্ট লাগছে, তাহলে তাহলে মানে মানে দুটো দুটো এলিমেন্টস, একজন হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ আর একটা হচ্ছে তোমার হাইলি ইলেকট্রোনেগেটিভ। একটা ইলেকট্রোপজিটিভ হতে হবে, একটা ইলেকট্রোনেগেটিভ হতে হবে। এটা হচ্ছে ক্যান ডোনেট ইলেকট্রন ইজিলি, এ হচ্ছে ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন easily, can donate electron easily to form a cation, এক্ষেত্রে to form an anion, ঠিক আছে। can donate electron easily to form a cation or can accept electron easily to form an anion, এটা this cation is stable as it has inert gas electron configuration, আর অ্যানায়নটার ক্ষেত্রে তাই, this anion is stable as it has inert gas electron configuration. Then cation and anion combine to give ionic bonding. তাহলে আয়নিক বন্ডিং জিনিসটা কি তুমি উপরে উপরে জিনিসটাকে বুঝতে পারলে। আচ্ছা, এবারে এইখান থেকে দেখো তুমি জাস্ট তোমার কোন কোন ফ্যাক্টরের উপরে মানে আয়নিক বন্ড ফরমেশনটা নির্ভর করবে তুমি কিন্তু ইজিলি এখান থেকে বুঝে যেতে পারছো। তোমাকে যদি বলা হয় ফ্যাক্টরস অন হুইচ factors on which ionic bond formation depends, দেখো এ তো আয়নিক বন্ডটা কেমন করে তৈরি হচ্ছে সেটা দেখেই তো তুমি বলতে পারছো যে কত সহজে ক্যাটায়ন তৈরি হবে, কত সহজে অ্যানায়ন তৈরি হবে, তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে। ক্যাটায়ন সহজে তৈরি হবে অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম বা লিথিয়াম তারা ইজিলি তোমার ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, ইজিলি ইলেকট্রনটা ছেড়ে দেবে কখন, যখন তার আয়নাইজেশন এনার্জিটা কম হবে। তার মানে যেটা দরকার সেটা হচ্ছে যে দ্য ইলেকট্রোপজিটিভ অ্যাটম, যেটা আমি বলছি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, যেটা বলছি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট should have low ionization energy। তাই ইলেকট্রোপজিটিভ এলিমেন্টটাকে সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হতে হবে, সেখানে তাদের লো আয়নাইজেশন এনার্জি হতে হবে। আর ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টটা তাকে সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়ন তৈরি করতে হবে, অর্থাৎ তার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হতে হবে। 2 নম্বর হচ্ছে দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট should have high electron affinity or electron gain enthalpy। তাহলে দেখো মানে একজন সহজে ইলেকট্রন ছেড়ে দেবে, তার আয়নাইজেশন পোটেনশিয়ালটা খুব কম হতে হবে। একজন খুব ইজিলি ইলেকট্রনটা নিতে পারবে, তার ইলেকট্রন অ্যাফিনিটিটা খুব বেশি হতে হবে, তখনই হচ্ছে তাদের মধ্যে তোমার বন্ডিংটা তৈরি হবে। তার মানে দেখো এই দুটো ফ্যাক্টর অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এলিমেন্টগুলো যে ইলেকট্রোপজিটিভ তার আয়নাইজেশন এনার্জি কম হতে হচ্ছে, আর যে তোমার
মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যেটা, যাকে বেসিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটিটা তার ক্ষেত্রে বেশি হতে হবে। আচ্ছা, এবং এইটা হওয়ার পরে যেটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে আয়নিক কম্পাউন্ড যেহেতু আয়নিক ক্রিস্টাল তৈরি করে থাকছে নর্মাল সিচুয়েশনে, সেই জন্য এই যে ক্রিস্টাল প্যাকিংটা এবং সেই মতো করে তার যে ল্যাটিস এনার্জি তার উপরেও কিছু জিনিসটা নির্ভর করবে। এটা হচ্ছে যে মানে 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 দ্য দ্য ক্রিস্টাল ফর্ম should have high ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা কিন্তু যথেষ্ট বেশি। ল্যাটিস এনার্জি কি আমি আজকে আলোচনা করব, যে ল্যাটিস এনার্জিটা প্রচন্ড কিন্তু বেশি হতে পারে। হ্যাঁ, মানে এমনি ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন তো যেমন তৈরি হলো, কিন্তু আলটিমেটলি যেটা স্টেবিলিটি দেবে, মানে সহজে ক্যাটায়ন তৈরি হলো, সহজে অ্যানায়ন তৈরি হয়ে যাওয়ার পরে তারপর তো তাকে আলটিমেটলি বন্ডটা তৈরি করতে হচ্ছে বা ক্রিস্টালাইন সলিডটাকে তৈরি করতে হচ্ছে। তো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার ওই আলটিমেট যে ক্রিস্টালটা তৈরি হলো, সেই ক্রিস্টালটা তৈরি হওয়ার জন্য দেখবে প্রচুর এনার্জি রিলিজ হয়, যেটাকে ল্যাটিস এনার্জি বলা হয়। ল্যাটিস এনার্জিটা প্রচন্ড তোমার হাই হতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এবারে দেখো, এবার ডিটেলে যদি তুমি ঢোটো, সেই ডিটেলে আমি পরে ঢুকবো। সেটা হচ্ছে যে এই যে আয়নাইজেশন এনার্জিটা তোমার কম হতে হবে। তাহলে আয়নাইজেশন এনার্জিটা কম কখন হবে সেটা তোমাকে দেখতে হবে। যে আয়নাইজেশন এনার্জিটা কম হতে হবে বলছি, তো আয়নাইজেশন এনার্জিটা কম হতে হবে নিশ্চয়ই বাইরের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটাকে কম হতে হবে, সাইজ বড় হতে হবে, হ্যাঁ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার এখানে ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হতে হবে, তার জন্য সাইজ ছোট হতে হবে। হ্যাঁ, এসবগুলো ব্যাপার আছে। হ্যাঁ, করে মানে তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হতে হবে, তবে ইলেকট্রন অ্যাফিনিটি তোমার বেশি হবে। তারপরে ফাইনালি যখন ক্রিস্টালটা তৈরি করছে, ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য চারটে ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট: ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের সাইজ, অ্যানায়নের চার্জ এবং অ্যানায়নের সাইজ। এর উপরে বেসিক্যালি ল্যাটিস এনার্জিটা নির্ভর করবে। তো সেই যে মানে মানে এর ভিতরের যে ফ্যাক্টরগুলো, সেই ভিতরের ফ্যাক্টরগুলো আমরা পরে জাস্ট আলোচনা করবো এটা। আচ্ছা, এবারে আয়নিক কম্পাউন্ড যখন তৈরি হয়, তাহলে আয়নিক কম্পাউন্ডের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আয়নিক কম্পাউন্ডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি সেটা আমি একটুখানি লিখে নিই, তারপর আমি ল্যাটিস এনার্জিতে ঢুকছি। তো জেনারেল প্রপার্টিজ অফ তোমার আয়নিক কম্পাউন্ড যদি আমি দেখি, জেনারেল প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস আর কি। আচ্ছা, আয়নিক কম্পাউন্ডগুলো এরা প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু এরা আইদার তোমার সলিড অবস্থাতে অথবা সলিউশন ফেজে অথবা তোমার মেল্ট কন্ডিশনে তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তারা হাইলি মানে তারা মানে মানে ফিউজ স্টেটে বা অ্যাকোয়াস সলিউশনে তারা কিন্তু প্রচণ্ড হাই কন্ডাক্টিভিটি দেখায় বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে ইন সলিউশন or in fused state they conduct ইলেকট্রিসিটি। তারা ইলেকট্রিসিটি তোমার কন্ডাক্ট করতে পারে, মানে তাদের হাইলি কন্ডাক্টিভ হয়, সেটাকে মাথায় রাখতে হয়। আচ্ছা, এবারে এরা মূলত আয়নিক সলিড তৈরি করে, আয়নিক ক্রিস্টাল তৈরি করে। তাহলে দে ফর্ম আয়নিক ক্রিস্টাল হ্যাভিং এ হাই ল্যাটিস এনার্জি, এটা করে। এবং এটাই তার স্টেবিলিটির কারণ, যে ল্যাটিস এনার্জিটা খুব বেশি হয় বলে সে এতটা স্টেবল হয়। আচ্ছা, এবারে যদি ধরো পোলার সলভেন্ট লাইক জল, তাতে করে তুমি একটা আয়নিক কম্পাউন্ড নাও, যেমন সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি নাও, সে ইজিলি রিজলভ করে যায়। আবার ক্যালসিয়াম ফ্লোরাইড নিলে সে সহজে রিজলভ করতে চায় না। আসলে যেটা হয় যে যখন কোনো একটা পোলার সলভেন্ট লাইক ওয়াটার সেখানে দেয়া হচ্ছে, এরা অ্যাকচুয়ালি একটা সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি বা হাই মানে এমনি অর্ডিনারি সলভেন্ট হলে আমি বলবো যে ক্যাটায়ন বা অ্যানায়নটা সলভেটেড হচ্ছে, আর যদি জল হয় তখন আমি বলবো হাইড্রেটেড হচ্ছে। এবং এই সলভেশন বা হাইড্রেশন এনার্জিটা একটা স্টেবিলাইজেশন এনার্জি। এবারে দেখা যাবে যে যদি সলভেশন এনার্জিটা ল্যাটিস এনার্জিকে এক্সিড করে তাহলে সলেবল হবে, আর যদি ল্যাটিস এনার্জিটা সলভেশন এনার্জি থেকে বেশি হয় তাহলে কিন্তু ক্রিস্টাল ফর্মে থাকবে, সে সলেবল হবে না। যদি এমন হয় তাহলে ইনে
polar solvent, the ions are getting solvated and gives a solvation energy. এটা জল হলে তাকে হাইড্রেশন এনার্জি বলা হয়, যে কোনো সলভেন্ট হলে তাকে সলভেশন এনার্জি বলা হয়। এইটা আর যদি এমন হয় যে ইফ সলভেশন এনার্জি exceeds lattice energy, then the ionic compound will be soluble in the solvent. এটা on the other hand, if lattice energy is greater than solvation energy, then there will be solvation energy, then there will be then there will be then the ionic compound will not be soluble in the polar solvent. তাহলে এটা আমরা খুব ডিটেলে পরে আলোচনা করব, আরো আলোচনার এখানে জায়গা আছে। যেই যদি তোমার মানে সলভেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জি তাদের মধ্যে একটা টানাপোড়েন চলবে, ল্যাটিস এনার্জি এক্সিড করছে নাকি সলভেশন এনার্জি এক্সিড করছে। ল্যাটিস এনার্জি এক্সিড করলে তারা সলিউশনটা তৈরি হবে না, সলভেশন এনার্জি এক্সিড করলে কিন্তু তারা তোমার হবে, তারা হচ্ছে তোমার সলেবল হবে। আচ্ছা, এবারে এই আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আয়নসগুলো তাদের চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক হয়। তাহলে in an 100% ionic compound, the charge distribution বা electron density আর কি, charge distribution is spherically symmetric। হ্যাঁ, মানে ক্যাটায়ন তাকে কেন্দ্র করেও চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি সিমেট্রিক হবে, অ্যানায়নকে কেন্দ্র করে চার্জ ডিস্ট্রিবিউশন স্ফেরিক্যালি সিমেট্রিক হবে। আমি পরে দেখবে যখন ওটা কোভ্যালেন্ট বন্ডিং হবে না, তখন চার্জ ডেনসিটিটা দুটো নিউক্লিয়াসের মাঝের দিকে চলে আসে, অর্থাৎ তোমার এই স্ফেরিক্যালি সিমেট্রিক থেকে সিলিন্ড্রিক্যাল সিমেট্রিতে চলে আসে। তাহলে স্ফেরিক্যাল সিমেট্রিটাকে কত সহজে তুমি ডিফর্ম করতে পারছো তার উপরে নির্ভর করবে আয়নিক কম্পাউন্ড থেকে কত সহজে তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। আমি ফ্যাজান্স রুল বলে একটা রুল পড়বো, এই ফ্যাজান্স রুলে তুমি দেখতে পাবে যে আয়নিক কম্পাউন্ড থেকে যখন তুমি কোভ্যালেন্ট কম্পাউন্ডের দিকে যাচ্ছ, তখন হচ্ছে ওই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার এবং অ্যানায়নের পোলারাইজিবিলিটি তার উপর নির্ভর করে ইলেকট্রন যে চার্জ ডিস্ট্রিবিউশনটা এটা স্ফেরিক্যালি সিমেট্রিক থেকে ডিফর্ম হয়ে যাচ্ছে, এবং এই ডিফর্মেশনের জন্য দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেনসিটিটা চলে আসবে, তখন সে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে একটা ডিরেকশনাল ক্যারেক্টার থাকবে, আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কোনো ডিরেকশনাল ক্যারেক্টারটা নেই, এবং সেটা হচ্ছে তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে থাকবে। এটা মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা জেনারেল ফিচার সেটা হচ্ছে দেখবে যে তারা যেহেতু অনেকগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা একটা এগ্রিগেট করে একটা ক্রিস্টাল তৈরি করছে, সেই জন্য তাদের ইউজুয়ালি হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট হয়। দে হ্যাভ an ionic compounds have higher melting point and boiling point। তাদের হায়ার মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো, তাহলে এই ধরনের জাস্ট কতগুলো জেনারেল প্রপার্টি যেগুলো আয়নিক কম্পাউন্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেইটা আমরা একটুখানি উল্লেখ করে দিলাম, ঠিক আছে, এটা মাথায় রাখো। মানে ধরো একটা এক্সাম্পল বলি আমি, ধরো তুমি
এই সোডিয়াম ক্লোরাইড তার সঙ্গে সিলভার নাইট্রেটের রিয়াকশন করছো ভার্সেস ধরো একটা কোভালেন্ট ক্লোরাইড CCl4 তার সঙ্গে তুমি সিলভার নাইট্রেটের রিয়াকশন করছো। এক্ষেত্রে নর্মালি কোনো রিয়াকশন হয় না, নো রিয়াকশন। আর সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট রিয়াকশন করলে কি হচ্ছে না, সিলভার ক্লোরাইড তার প্রেসিপিটেট করছে প্লাস তোমার সোডিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে, এবং এই যে প্রেসিপিটেট সেটা হচ্ছে হোয়াইট। তার মানে কোন একটা ক্লোরাইড আয়নিক ক্লোরাইড নাকি কোভ্যালেন্ট ক্লোরাইড তার একটা টেস্ট হচ্ছে সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে ক্লোরাইডের সাদা প্রেসিপিটেট যদি পড়ে তাহলে তুমি বললে ওটা একটা আয়নিক ক্লোরাইড। আর কোভ্যালেন্ট ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোনো রিয়াকশন হবে না। তার মানে এটা হচ্ছে মানে চেক অফ whether a chloride compound is ionic or কোভ্যালেন্ট। তাহলে আয়নিক যদি হয় সে কি করবে, অ্যাকোয়াস সলিউশনই বলো, হ্যাঁ, বা কোনো একটা সলিড অবস্থাতে সে কিন্তু এই Na+ এবং Cl- দিচ্ছে, Cl- দিচ্ছে বলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপটা পড়লো। CCl4 এর ক্ষেত্রে কিন্তু সেটা তোমার হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা ধরো এরকম সিচুয়েশন বলছি, ধরো সোডিয়াম ক্লোরাইড ইজ এ গুড কন্ডাক্টর ইন fused state or in aqueous solution, এটা, but in solid state as the cations Na+ and anion Cl- hold each other very strongly, they cannot move and hence they are and hence sodium chloride is a bad conductor of electricity in solid state। দেখো, যখন তুমি ফিউজড অবস্থায় নিচ্ছ বা তোমার অ্যাকোয়া সলিউশনে নিচ্ছ তখন Na+Cl- গুলো তারা ঠিক আছে, একটু কিছুটা তো অ্যাট্রাক্টেড আছেই, কিন্তু স্টিল কিছুটা সে ফ্রি। যদি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয় তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছে এবং খুব সহজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে। সলিড অবস্থাতে সোডিয়াম ক্লোরাইড কিন্তু অত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে না, কারণ এক্ষেত্রে তো সেই রেসপেক্টে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তো কোনো ফ্রি ইলেকট্রন নেই। সোডিয়াম মেটাল হলে না তার ফ্রি ইলেকট্রন থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন নেই, আছে কেটে সেটা বেসিক্যালি আয়ন্স Na+ এবং Cl-। এবার Na+ এবং Cl- সলিড স্টেটে একে অপরকে এতটা টাইটলি আটকে থাকে, টাইটলি বাউন্ড করে থাকে, টাইটলি অ্যাট্রাক্ট করে থাকে একে অপরকে, যে যদি তোমার পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয় তখন ক্যাটায়ন বা অ্যানায়ন তারা কিন্তু মুভ করছে না বলে সে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে না। তো সেটা মাথায় রাখবে, ফিউজ কন্ডিশনে বা অ্যাকোয়াস সলিউশনে সোডিয়াম ক্লোরাইড কিন্তু গুড কন্ডাক্টর, কিন্তু সলিড স্টেটে সোডিয়াম ক্লোরাইড ইজ নট এ গুড কন্ডাক্টর, বরং সে কিন্তু যথেষ্ট ব্যাড কন্ডাক্টর। এটা আর একটা যেটা বললাম যে কোন একটা আয়নিক ক্লোরাইড সেটা টেস্ট করার যেটা রাস্তা আর কি, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট যে টাইট্রেট করা, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ছে কি পড়ছে না, সাদা পদক্ষেপ যদি পড়ে তাহলে তুমি বুঝতে পারবে ওটা একটা আয়নিক ক্লোরাইড, ঠিক আছে। এবং সেটা শুধু ক্লোরাইডের ক্ষেত্রেই সত্যি সেরকম না, ব্রোমাইড বা আয়োডাইডের ক্ষেত্রেই, আয়োডাইডের ক্ষেত্রেও সত্যি। সোডিয়াম আয়োডাইড বা সোডিয়াম ব্রোমাইড সেও যথাক্রমে হচ্ছে সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডাইডের পদক্ষেপ তৈরি করে। সিলভার ব্রোমাইডের পদক্ষেপটা স্টিল সাদা, কিন্তু সিলভার আয়োডাইড একটা হলদেটে রং তুমি দেখতে পাওয়া, ঠিক আছে। তাহলে যেটা বললাম এগুলো পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আমায় বলো তো, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল?
মোর স্টেবল, Na or Na প্লাস। বলো কে বেশি কে বেশি স্টেবল, কে বলবে? কেন? Na প্লাস ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এক্স্যাক্টলি, মানে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন আছে। এক্স্যাক্টলি সেটা তো আমি আয়নিক বন্ডিং এ যে প্রথমেই বললাম সেটা। তো একই রকম ভাবে যদি বলি হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, ক্লোরিন অর Cl মাইনাস, এটা কি হবে? Cl মাইনাস। ঠিক আছে, Cl মাইনাস, কারণ ওই এক্ষেত্রে আবার ওই ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা পাচ্ছে বলে। আচ্ছা এটাও বলো তো তাহলে দেখি। তাহলে আমি বললাম ক্যালসিয়াম অ্যান্ড ক্লোরিন combines to form calcium chloride instead of calcium chloride। কেন এটা বলো তো, যে ক্যালসিয়াম এবং ক্লোরিন তারা রিয়াক্ট করে ক্যালসিয়াম করে CaCl2 তৈরি করবে, CaCl তৈরি করবে না, এটা কেন? কি মনে হয় বলো? কি বলো? CaCl2 করলে ক্যালসিয়াম আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, CaCl করলে তো এক্স্যাক্টলি, পাবে। তাহলে ইন CaCl ক্যালসিয়াম exists at calcium plus, আর ইন CaCl2 মানে ক্লোরাইডের ক্ষেত্রে অসুবিধা নাই, এটা Cl মাইনাস সে সবসময় আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাচ্ছে। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড CaCl এর ক্ষেত্রে ক্যালসিয়াম এক্সিস্ট at Ca প্লাস, আর ইন CaCl2 ক্যালসিয়াম এক্সিস্ট at Ca2 প্লাস। তাহলে এইটা ইট হ্যাজ ইনার গ্যাস ইলেকট্রন কনফিগারেশন, এর ইলেকট্রনিক কনফিগারেশন আছে মানে আর্গনের মতো। কিন্তু এর ক্ষেত্রে মানে কারণ টোটাল ক্যালসিয়ামের ইলেকট্রন ছিল 20টা, দুটো ইলেকট্রন চলে গেলে 18টা হলো, যেটা আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। কিন্তু ক্যালসিয়াম প্লাসের ক্ষেত্রে ইট হ্যাজ নো ইনার গ্যাস ইলেকট্রন কনফিগারেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোর স্টেবল, হচ্ছে মোর স্টেবল অ্যান্ড ফর্ম CaCl2। ঠিক আছে, তার মানে একদম উপরে উপরে তুমি যদি আয়নিক বন্ডিংটাকে দেখো তাহলে আয়নিক বন্ডিংটা বোঝা হচ্ছে এই রকম করে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে আয়নিক বন্ডিংটাকে তুমি জাস্ট দেখবে যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন আলটিমেটলি তোমাকে পেতে হবে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্যে তোমার সে মানে অ্যালুমিনিয়াম সে 3টে ইলেকট্রন ছাড়বে যদি অ্যালুমিনিয়াম তোমার আয়নিক কম্পাউন্ড তৈরি করে। হ্যাঁ, ক্যালসিয়ামকে 2টো ইলেকট্রন ছাড়তে হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম তাদেরকে 1টা ইলেকট্রন ছাড়লেই তোমার চলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে যেটা মানে এলিমেন্টের কোন প্রপার্টির উপরে বেস করে আয়নিক কম্পাউন্ড তৈরি হবে সেটা তো আমি বললাম, যে কার ক্ষেত্রে ক্যাটায়ন সহজে তৈরি হচ্ছে কার ক্ষেত্রে অ্যানায়ন সহজে তৈরি হচ্ছে। সেই জন্য তোমাকে দেখতে হবে ক্যাটায়ন সহজে তৈরি হচ্ছে যদি ক্যাটায়ন মানে যেটা যে একটা এলিমেন্ট যেটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট বলছি তার যদি আয়নাইজেশন এনার্জি কম হয় সহজে ক্যাটায়ন তৈরি হবে। আর ইলেকট্রো নেগেটিভ যে এলিমেন্ট তার ইলেকট্রো অ্যাফিনিটি যদি খুব বেশি হয় তাহলে সহজে তোমার অ্যানায়নটা তৈরি হবে, তারপর ক্যাটায়ন অ্যানায়ন তারা কম্বাইন করছে, এবার কম্বাইন হওয়ার পরে তৈরি করছে ক্রিস্টালটা। তাহলে ক্রিস্টালটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে যে কিছুটা এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। সেই ল্যাটিস এনার্জিটা কার কতটা বেশি তার উপরে নির্ভর করে ঠিক হবে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, আদৌ সেই কম্পাউন্ডটা তৈরি হবে কিনা 1 নম্বর, আর 2 নম্বর কম্পাউন্ডটা তৈরি করে সে কতটা বেশি স্টেবল। আমি এবারে সেই জায়গাটায় আসবো। তাহলে নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কারণ আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ডিসকাশনে এই যে ফ্যাক্টরটার কথা বলছি এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি চল
আচ্ছা, ল্যাটিস এনার্জি জিনিসটা কিরকম, ধরো আমি সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল বলছি, তুমি 1 মোল Na+ তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিলে, আর 1 মোল Cl- তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিলে, নেওয়ার পরে ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে একটা ক্রিস্টালিন অবস্থা। এইটা তো এই রিয়াকশনটার জন্য যে চেঞ্জ ইন এনথালপি আর কি, চেঞ্জ ইন এনথালপি, এইটা কি বলছো তোমার ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনার্জি যদিও বলছে, এটা অ্যাকচুয়ালি মানে মানে যে কোনো এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে এটা এনথালপি দিয়ে এক্সপ্রেস করা হয়, ল্যাটিস এনথালপি। ঠিক আছে, একটা এনার্জি, ল্যাটিস এনার্জি হলে এনার্জির চেঞ্জ দেখবো, আর এনথালপি বলে ল্যাটিস এনথালপির কথা বলবো। তার মানে দেখো, যেটা এটা 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 হচ্ছে 1 মোলের জন্য হচ্ছে। ঠিক আছে, এটাকে তুমি হয়তো সাফিক্সে একটা বার লিখে দিলে, আর এখানে ল্যাটিস বলে একটা টার্ম তুমি জুড়ে দিলে। এটাকে ধরো 1 মোলের জন্য, তো সেজন্য তুমি এটাকে এক কাজ করো, ডেল্টা ল্যাটিস এইচ বার। হ্যাঁ, ল্যাটিস এনথালপি মানে বেসিক্যালি মোলার ল্যাটিস এনথালপি। তাহলে কি হলো, তাহলে এই কথাটাকে মুখে বললে কি হচ্ছে, দেখো ল্যাটিস এনথালপি বলবে না ল্যাটিস এনার্জি বলে, তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে। এক্সপেরিমেন্টালি তুমি যেটা মাপতে পারো সেটা হচ্ছে এনথালপি। এনার্জিটা এক্সপেরিমেন্টালি ইউজুয়ালি মাপা খুব কঠিন, তোমার থিওরিটিক্যালি কিন্তু আমার এনার্জি মাপতে হয়। এবারে আমাদের এনার্জি এবং এনথালপি এই দুটোর মধ্যে মিল বা অমিল কি, সেগুলো আয়নাইজেশন এনার্জি খানাতানা বলতে গিয়ে আমি বলেছিলাম যে তোমার একটা আটটি দিয়ে জাস্ট ডিফার করবে। ল্যাটিস এনথালপি এবং ল্যাটিস এনার্জি 1 মোলের জন্য যদি তুমি দেখো, তাহলে একটা আটটি বলে একটা ফ্যাক্টর, যেটা 25°C মোটামুটি 2.5 কিলো জুলের মতো, সেইটা দিয়ে ডিফার করবে। সেই জন্য আমরা কোথাও হয়তো এনার্জি বলবো, কোথাও হচ্ছে এনথালপি বলবো। যে যে ফ্যাক্টরের উপরে এনার্জি এবং এনথালপি নির্ভর করে সেটা সবসময় একই, শুধু তার ম্যাগনিটিউডটা একটু আধটু আলাদা হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ল্যাটিস এনার্জি এইভাবেই জাস্ট জিনিসটাকে ডিফাইন করছি। তাহলে ল্যাটিস এনার্জি কেমন করে ডিফাইন করবে, তাহলে এই প্রসেসটার জন্য যে এনথালপি রিলিজ হবে সেটা, বা এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে এইটা। তার মানে আমি কথায় কি বলছি দেখো, ল্যাটিস এনার্জি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য amount of energy released to form 1 mole of a ionic crystal from the requisite amount of ions in their isolated gaseous state. In the isolated gaseous state. তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে 1 মোল Na+ লাগে, 1 মোল Cl- লাগে। এখানে রিকুইজিট অ্যামাউন্ট বলেছি। আবার যখন তুমি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, ধরো 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করতে 1 মোল ক্যালসিয়াম 2+ লাগছে, আর 2 মোল Cl- থাকছে। বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করতে গেলে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ লাগছে, 3 মোল Cl- লাগছে। তাহলে কার ক্ষেত্রে কতটা পরিমাণ লাগবে সেটা আমি জানি না, মানে জানি ইন দ্য সেন্স যে সেটা আমাকে নিতে হবে আর কি। সেখানে রিকুইজিট অ্যামাউন্ট বলেছি। তো যখন মোলার ল্যাটিস এনার্জি তুমি ডিফাইন করবে, ল্যাটিস এনার্জি মানে সবসময় এটা মোলার, হ্যাঁ, 1 মোলের জন্যই যে সেটা ডিফাইন করা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এটা এই ল্যাটিস এনার্জি যখন বলবে তো সবসময় মোলার ল্যাটিস এনার্জি বাই ডেফিনেশন পার মোলই ডিফাইন করতে হয়। ল্যাটিস এনার্জি সেটা হচ্ছে যে যে কম্পাউন্ডটাকে তৈরি করব সেটা হচ্ছে 1 মোল হতে হবে, বা যে ক্রিস্টালটাকে তৈরি করব সেটা 1 মোল হতে হবে। তার জন্য যতটা পরিমাণ ক্যাটায়ন অ্যানায়ন লাগবে সেটা তোমাকে নিতে হবে। সেটা আমি লিখেছি, ল্যাটিস এনার্জি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ টু form 1 mole of an ionic crystal from the requisite amount of cation and anion, বা requisite amount of ions in the isolated gaseous state. This is the lattice energy. আচ্ছা, এবারে দেখো তুমি এই যে যখন কোন একটা ক্রিস্টাল তুমি তৈরি করছো, এই এনার্জিটা দিলে, এবারে কেউ এটাকে ঘুরিয়ে এইরকম ভাবে বলতে পারতো যে সোডিয়াম ক্লোরাইড ধরো ক্রিস্টালটা আছে, সেইটাকে ভেঙে আমি Na+ আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থাতে এবং Cl- আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থাতে ফিরিয়ে দেবো। তাহলে আগেরটার ক্ষেত্রে ক্রিস্টালটা তৈরি হওয়ার জন্য এনার্জি রিলিজড হয়েছিল, কারণ স্টেবিলাইজড হয়েছিল।
এখন যেটা হবে ঠিক ততখানি পরিমাণ এনার্জি তোমাকে দিতে হবে। দুজনের ক্ষেত্রে ম্যাগনিটিউড একই। ল্যাটিস এনার্জি ইটসেলফ অ্যাকচুয়ালি নেগেটিভ, কারণ এনার্জিটা কতটা রিলিজড হচ্ছে, মানে এনার্জি রিলিজ হলে সেটাকে নেগেটিভ বলে, এনার্জি দিতে হলে সেটাকে পজিটিভ বলে। কিন্তু যেটা কথা যে এই কম্পাউন্ডটা তৈরি হতে বা এই ক্রিস্টালটা তৈরি হতে যতখানি এনার্জি রিলিজড হবে, এটাকে ভাঙতে কিন্তু ততখানি এনার্জি লাগবে। কিন্তু ল্যাটিস এনার্জিকে কেউ উল্টো দিক দিয়েও ডিফাইন করতে পারে। তাহলে আমি এটাকে ইন আদার ওয়ার্ডস বলতে পারি যে ইন আদার ওয়ার্ডস in other words, lattice energy can be defined as the amount of energy required to break 1 mole of the ionic crystal to form the corresponding ions in their isolated gaseous state. এইরকম করেও তুমি ল্যাটিস এনার্জিটাকে ডিফাইন করতে পারো। ল্যাটিস এনার্জি ক্যান বি ডিফাইন্ড as the amount of energy required to break 1 mole of the ionic crystal to form the corresponding ions in the isolated gaseous state. এটা তা দুজনের ম্যাগনিটিউড এক্স্যাক্টলি একই হবে। এবারে যখন তুমি এটাকে এনার্জি না বলে এনথালপি বলো তখন ল্যাটিস এনথালপি হবে। তাহলে এক্সপেরিমেন্টালি লোকে কিন্তু ল্যাটিস এনথালপিটাই জাস্ট ভাবে, অন্যটা ভাবে না। আচ্ছা আচ্ছা, এবার একটা ব্যাপার আছে। ব্যাপারটাকে হচ্ছে যে এই যে প্রসেসটা তুমি বলছো যে Na প্লাস গেসিয়াস অবস্থায় আর Cl মাইনাস গেসিয়াস অবস্থায় তুমি নেবে, নিয়ে তাদেরকে জুড়ে তুমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে তৈরি করবে, বা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা তোমার ছিল সেখান থেকে তুমি ভেঙে Na প্লাস গ্যাস বা Cl মাইনাস গ্যাস তৈরি করবে। এই পার্টিকুলার প্রসেসটা কিন্তু করা সম্ভব নয়। সম্ভব নয় বলার থেকে বলা হয় যে এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ তুমি Na প্লাসকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় পাবে কোথায়? তুমি যেটা পাবে সেটা সোডিয়াম মেটালটা পেতে পারো, তাও সে প্রচন্ড রিয়াক্টে, সেটা কেরোসিনের নিচে রেখে তোমায় নিতে হয়। আচ্ছা, ক্লোরিন নেচারে Cl2 গ্যাস হিসেবে থাকে, তাহলে Cl মাইনাস গ্যাস তুমি পাবে কি করে? মানে ক্লোরাইড আয়নটা তুমি গ্যাসিয়াস অবস্থায় নিয়ে সেটা তুমি পাবে কি করে? তুমি যেটা পেতে পারো সেটা হচ্ছে বেসিক্যালি Cl2 গ্যাসটাকে পেতে পারো। তার মানে এই যে পার্টিকুলার রিয়াকশনটাকে করছো, এই রিয়াকশনটা করা যেহেতু বেশ সমস্যা, সেক্ষেত্রে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপিটাকে ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট কিন্তু বের করতে পারা যায় না। হ্যাঁ, এটা কথা হচ্ছে যে ইট ইজ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ইট ইজ very difficult to measure lattice energy or lattice enthalpy directly in an experiment. কোনো একটা এক্সপেরিমেন্টে ল্যাটিস এনার্জিটাকে ডিরেক্টলি মাপাটা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। ওয়ে আউটটা কি, উপায়টা কি? ওয়ে আউটটাই হচ্ছে তোমার বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল বলে একটা সাইকেল আছে, সেইটা দিয়ে তুমি ল্যাটিস এনার্জিটাকে একটা ইনডিরেক্টলি এক্সপেরিমেন্ট থেকে বের করতে পারো। তাহলে ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা তোমার বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল, এই বর্ন হেবার সাইকেলে তোমার কি করবে না, এটা একটা সাইকেল, আমি সেটা দেখাচ্ছি, যা দিয়ে তুমি এই ল্যাটিস এনার্জিটাকে এক্সপেরিমেন্টালি বের করতে পারো। তা দিস ইজ এ সাইকেল that can be used to determine lattice energy experimental। ঠিক আছে? আচ্ছা, চলো একটা এক্সাম্পল দিয়ে গল্পটা স্টার্ট করা যাক। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ঠিক আছে?
মানে ব্যাপারটা কিরকম দেখো দেখো, আমি তো যেটা করতে পারি সেটা হচ্ছে যে সোডিয়ামটাকে, ধরো আমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে তৈরি করব, মানে আমি ধরো যে কাজটাকে দিচ্ছি যে উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি মানে মানে এনার্জি এনথালপি সব একই ব্যাপার, মানে এনার্জি লিখলে থ্রু আউট এনার্জি লিখবে, এনথালপি বলে থ্রু আউট এনথালপি লিখবে। উই ওয়ান্ট টু ডিটারমিন দ্য ল্যাটিস এনথালপি ফর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি আমি বের করতে চাইছি। আলটিমেটলি তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস করে NaCl তোমার তৈরি হবে। আচ্ছা, এবারে তুমি তো সোডিয়ামটা তো তুমি পাবে সলিড অবস্থায়, তাহলে আমার লাগবে হচ্ছে তোমার Na প্লাস, তাহলে সেটাকে এটা করতে হবে যে সোডিয়ামটা তাকে প্রথমে Na প্লাস গ্যাস অবস্থায় নিয়ে যেতে হবে, তারপর সেই সোডিয়াম গ্যাসের অবস্থায় ছিল, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস গ্যাস তৈরি করবে প্লাস ইলেকট্রন তৈরি করবে, এটা করতে হবে। আবার উল্টো দিকে তোমার কাছে ধরো ছিল হচ্ছে Cl2 গ্যাসিয়াস অবস্থা, তুমি তো Cl আলাদা করে পাবে না, Cl2 গ্যাসিয়াস অবস্থা ছিল, সেটাকে তুমি প্রথমে ভেঙে দিয়ে, তাহলে এটাকে তুমি হাফ দিয়ে এখানে গুণ করে দাও, Cl গ্যাস অবস্থা তোমাকে পেতে হলো, মানে Cl2 এটা ডিসোসিয়েট করলে তুমি এটা, তারপরে কি করতে হচ্ছে, তারপরে হচ্ছে তোমার এই Cl গ্যাসিয়াস অবস্থায় ছিল, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে Cl মাইনাস, এই Cl মাইনাসটা তৈরি করলো, তাহলে এখন দেখো Na প্লাস, আমি নিয়েছিলাম সোডিয়াম সলিড আর ক্লোরিন গ্যাস ডায়াটমিক মলিকুল, সেখান থেকে তুমি Na প্লাস গ্যাস পেয়ে গেছো, Cl মাইনাস গ্যাস পেয়ে গেছো, ফাইনালি কি হচ্ছে না Na প্লাস গ্যাসটা আর Cl মাইনাস গ্যাসটা তারা জুড়ে গিয়ে তোমার এই সোডিয়াম ক্লোরাইড সলিড তোমার তৈরি করলো। এইটা তাহলে অ্যাকচুয়ালি তুমি ওভারঅল যে রিয়াকশনটা পাচ্ছ, ওভারঅল রিয়াকশনটা কি না সোডিয়াম সলিড হাফ Cl2 গ্যাস থেকে তৈরি হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড সলিড। দেখো বাকি সব কেটে কুটে যাচ্ছে, তোমার এই দেখো এখানে যেটা হচ্ছে যে সোডিয়াম গ্যাস তোমার কেটে যাবে, Na প্লাস গ্যাস তোমার কেটে গেল, Cl গ্যাস তোমার কেটে গেল, Cl মাইনাস কেটে গেল, তো আলটিমেটলি রিয়াকশন যেটা হলো সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড সলিড। এইটা এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা তুমি অ্যাকচুয়ালি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা না থার্মোডাইনামিক্স বলে একটা সাবজেক্ট আছে, যেটা তোমাদের একটু পড়াতে হবে, সেখানে থার্মোকেমিস্ট্রি বলে একটা পার্ট আছে, যেখানে না হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন বলে একটা গল্প আছে, হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, টার্মটা একটুখানি বলে রাখছি, হেসেস ল অফ, যেমন থার্মোডাইনামিক্সে পড়বো আমরা, হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এই একটা জিনিস আছে। আসলে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন কি বলে জানো তো, যেটা বলে যে ধরো কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড তুমি একটা স্টেপে তৈরি করতে পারো বা একাধিক স্টেপেও তৈরি করতে পারো, একটা স্টেপে তৈরি করলে যে এনথালপির চেঞ্জটা হবে সেটা একাধিক স্টেপে তৈরি করলে যে এনথালপির চেঞ্জগুলো হবে প্রত্যেকটা স্টেপে তাদের যোগফলের সঙ্গে সমান হবে। ব্যাপারটা কিরকম দেখো, যেমন ধরো তুমি স্টার্টিংটা করছি, ধরো আমি এক্সাম্পল বলছি, ধরো কার্বন সলিড অবস্থায় নিয়েছে, মানে গ্রাফাইট কন্ডিশনে নিয়েছে, ধরো কার্বনটাকে তুমি নিয়েছো হচ্ছে গ্রাফাইট অবস্থাতে, ধরে না, আসলে কার্বনের গ্রাফাইট অবস্থাতে সবচেয়ে স্টেবল, জানো তো, ডায়মন্ডের থেকেও গ্রাফাইট হচ্ছে বেশি স্টেবল। তুমি কার্বনটাকে গ্রাফাইট অবস্থায় নিলে প্লাস অক্সিজেন গ্যাস অবস্থায় নিলে, তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরে তৈরি করলে, তাহলে এটা হচ্ছে তোমার একটা মানে অ্যাপ্রোচ ওয়ানে আর কি, মানে প্রসেস ওয়ান বা অ্যাপ্রোচ ওয়ান, প্রসেস ওয়ানে এটার জন্য একটা এনথালপি চেঞ্জ হয়েছে ধরো ডেল্টা এল। আর 2 নম্বর প্রসেসে তুমি কি করছো, প্রসেস 2, ধরো কার্বন গ্রাফাইট অবস্থায় নিলে প্লাস হাফ O2 গ্যাস অবস্থায় নিলে, প্রথম স্টেপে তুমি কার্বন মনোক্সাইড তৈরি করলে গ্যাস অবস্থায়, এটা হচ্ছে স্টেপ ওয়ানে। আর স্টেপ 2তে কি করলে, কার্বন মনোক্সাইড গ্যাস অবস্থায় নিয়েছিল প্লাস হাফ O2 আবার গ্যাস অবস্থায় নেওয়া হলো, নিয়ে তোমার
CO2 গ্যাসটা তৈরি হলো। তাহলে পরেরটা দেখো ওভারঅল রিয়াকশনটা কিন্তু আগের রিয়াকশনের সঙ্গে সমান। এবার ধরে নাও এই স্টেপটার জন্য একটা এনথালপি চেঞ্জ ডেল্টা H1, এই স্টেপটার জন্য এনথালপি চেঞ্জ ডেল্টা H2। এর কথাটা হচ্ছে ডেল্টা H1 এবং ডেল্টা H2 এই যোগফলটা ডেল্টা H এর সঙ্গে সমান হয়। যেমন দুটো রিয়াকশন যোগ করলে, এই দুটো রিয়াকশন যোগ করলে তুমি আগের রিয়াকশনটা পাচ্ছ, ঠিক এনথালপির টার্মসও হচ্ছে এই প্রথম দুটো এনথালপি যোগ করলে তুমি কিন্তু আগের এনথালপির সাথে সমান পাবে। এটাকে বলা হয় হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে এই 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 যে এই প্রসেস 2 তে স্টেপ 1 এবং স্টেপ 2 যোগ করলে যেহেতু রিয়াকশন যেটা করছে কার্বন, এই যে মানে সিও গ্যাস কেটে চলে গেল, তাহলে আলটিমেটলি কার্বন গ্রাফাইট প্লাস O2 গ্যাস থেকে CO2 গ্যাস হলো, যেটাই বেসিক্যালি প্রসেস 1 এরটা। সেখানে ডেল্টা H1 আর ডেল্টা H2 যোগফল হচ্ছে ডেল্টা H এর সঙ্গে সমান হবে বললাম। এখানেও কিন্তু একই রকমের সিচুয়েশন। তাহলে এই যে প্রথম স্টেপটাতে যে এনথালপি চেঞ্জ, তাহলে ডেল্টা H1 যদি আমি বলি, এটা কি? এটা হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন। এটা হচ্ছে তোমার বেসিক্যালি মোলার এনথালপি অফ সাবলিমেশন অফ সোডিয়াম। আচ্ছা, পরেরটা যেটা দেখো, এর ক্ষেত্রে যে এনথালপি ডেল্টা H2, সেটা হচ্ছে সেইভাবে যদি করে আয়নাইজেশন এনার্জি তুমি বলতে পারো, বা আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি এটা অফ সোডিয়াম। আচ্ছা, এইটা হচ্ছে দেখো, ক্লোরিনটা ভেঙে গিয়ে যদি 2Cl তৈরি হতো, তাহলে ডিসোসিয়েশন এনার্জি তার অর্ধেক লেগেছে। তাহলে এক্ষেত্রে যে এনথালপির চেঞ্জটা, সেটা হচ্ছে যে এনথালপি অফ ডিসোসিয়েশন, এনথালপি অফ ডিসোসিয়েশন ডিভাইডেড বাই তোমার 2। ডিসোসিয়েশন অবশ্যই ক্লোরিনের ক্ষেত্রে, সেটা ব্র্যাকেট আর লিখছি না। আর ক্লোরিন সে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, তার জন্য কি এনথালপির চেঞ্জ দেখো, সেক্ষেত্রে ইলেকট্রন গেন এনথালপি, বা এটা আমি জাস্ট ইলেকট্রন অ্যাফিনিটি এরকম সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি। আর ফাইনালি এই যে সোডিয়াম গ্যাস, Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস, তারা যখন যুক্ত হয়ে তোমার যে এনথালপির চেঞ্জ হয় ডেল্টা H5, সেটা কি? এটা হচ্ছে তোমার মোলার ল্যাটিস এনার্জি। এগুলো এগুলো সব 1 মোলের জন্য। আর ফাইনালি যেটা হলো, তার ক্ষেত্রে এনথালপি চেঞ্জটা ধরে নাও ডেল্টা H। তার মানে ক্লিয়ারলি ফ্রম হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, ডেল্টা Hটা কত হবে না, ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3 প্লাস ডেল্টা H4 প্লাস ডেল্টা H5 হবে। কারণ এই যে 5টা স্টেপ যোগ করে কিন্তু তুমি ফাইনাল স্টেপটা পাচ্ছ, টোটাল এনথালপির চেঞ্জটা হচ্ছে এইটা হয়ে যাবে। তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে ডেল্টা H5টা দরকার, যেটা তোমার বেসিক্যালি মোলার ল্যাটিস এনথালপি, মোলার ল্যাটিস এনথালপি সেটা কত হবে, আর ডেল্টা H মাইনাস ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3 প্লাস ডেল্টা H4। এটা তার মানে কি দাঁড়াচ্ছে, যে ল্যাটিস এনথালপিটাকে এটা দাঁড়ালো মোলার ল্যাটিস এনথালপিটা হয়ে যাচ্ছে এই যে এই যেটা এইটা যেটা, এইটাকে বলা হচ্ছে তোমার বেসিক্যালি মোলার এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড। কারণ সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস মিলে গিয়ে সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড। তার মানে এটা কি হবে না, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড, এইটা মাইনাস প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ সাবলিমেশন অফ সোডিয়াম সলিড, তারপরে হচ্ছে আয়নাইজেশন এনথালপি অফ সোডিয়াম গ্যাস, তারপরে হচ্ছে তোমার হাফ অফ দ্য স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ সাবলিমেশন অফ dissociation of Cl2 gas plus delta electron affinity plus electron affinity of Cl gas। দেখো এইখান থেকে তুমি ল্যাটিস এনার্জিটাকে পেয়ে গেলে, এই যে এখানে ডেল্টা H1 ডেল্টা H2 ডেল্টা H3 ডেল্টা H4 এগুলোকে যে বসিয়ে তুমি ল্যাটিস এনার্জিটা পেয়ে গেলে। তার মানে কি দেখো, এই যে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন যেটা আমি এখানে লিখেছিলাম, সেটা থার্মোকেমিস্ট্রিতে আমরা ডিটেলে আবার পড়াবো, যে কোন একটা পার্টিকুলার রিয়াকশন বা পার্টিকুলার কম্পাউন্ড তুমি 2 রকম ভাবে তৈরি করতে পারো। একটা হচ্ছে তুমি একটা স্টেপে তৈরি করতে পারো, অথবা নাম্বার অফ স্টেপসে তৈরি করতে পারো। এবারে একটা স্টেপে তৈরি করে যা এনথালপি চেঞ্জ হবে, সেটা হবে হচ্ছে অনেকগুলো স্টেপসে ফর্ম করলে যে এনথালপি চেঞ্জ হবে প্রত্যেকটা যোগফলের সঙ্গে সমান। সেইটা তুমি এই পার্টিকুলার কেসে ব্যবহার করে হচ্ছে তুমি ল্যাটিস এনথালপি ফর দ্য সোডিয়াম ক্লোরাইড তুমি বের করে ফেলতে পারলে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি একটা কিরকম করে লিখতে পারো দেখো, ধরো একটা সাইকেলের মতো করে আমি লিখছি, মানে হচ্ছে এইরকম ভাবে লিখছি সোডিয়াম সলিড
সে একটু ছোট ছোট লাইন, সোডিয়াম সলিড সে কি করলো, সোডিয়াম গ্যাস তৈরি করলো। তাহলে এইটার জন্য যে এনথালপি চেঞ্জ, এটা সাবলিমেশন এনথালপি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সাবলিমেশন এনথালপি, বা এটা কাজ করে তোমার কথায় না রেখে সিম্বলে লিখি। তাহলে এইটা হচ্ছে তোমার মোলার এনথালপি অফ সাবলিমেশন ফর কার জন্য, না সোডিয়াম সলিডের জন্য এইটা। তারপরে কি হলো, এ তোমার Na প্লাস গ্যাস তৈরি করছে, এইটা হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি অফ সোডিয়াম গ্যাস, এটা হলো। আর এবার এদিকে তোমার ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে না, হাফ Cl2 গ্যাস সেইটা Cl গ্যাস দিল, সেটার জন্য তোমার এই ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য Cl2 গ্যাস তার অর্ধেক, এতখানি এনার্জি দিলে এটা হবে। তারপরে কি হচ্ছে না, এ বেসিক্যালি Cl মাইনাস তৈরি করলো, তার জন্য লাগছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি ফর Cl গ্যাস, এইটা এটা হলো। আচ্ছা, এবারে দেখো এই এরা দুজনে রিয়াক্ট করছে, Na প্লাস Cl মাইনাস, এইটা দুজনে রিয়াক্ট করে কি তৈরি করছে, সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি করছে। এর জন্য যে এনথালপি চেঞ্জটা সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি, এটা তোমার তৈরি হলো। আবার অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা তোমার লাগছে সেটা হচ্ছে এইখান থেকে তুমি এই এলে, এর জন্য যে এনথালপি চেঞ্জটা সেটা কি না, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড সলিড। তাহলে দেখো এই একটা সাইকেল তুমি তৈরি করলে, ঠিক আছে। তো এই সাইকেল থেকে যেটা আমি আবার ওই স্টেপ বাই স্টেপ করলে, তাহলে এই একটা সাইকেল হলো, এটা হচ্ছে বেসিক্যালি বর্ন হেবার সাইকেল ফর দ্য ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। এটা হচ্ছে তোমার বর্ন হেবার সাইকেল ফর দ্য ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, ঠিক আছে। এটা তাহলে তোমাকে যখন বর্ন হেবার সাইকেল দিয়ে কোনো একটা ক্রিস্টালের ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে বলে, তাহলে এই হচ্ছে তোমার নর্মাল প্রসেসটা। তাহলে এই বর্ন হেবার সাইকেলটা তুমি এইরকম ভাবে লিখবে, লিখে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে যে তোমার এই যে মানে যেটা কথা হচ্ছে আলটিমেটলি তো একই কম্পাউন্ড তুমি তৈরি করছো। তাহলে এবারে দেখতে হবে তোমার এই যে মানে মানে যেটা হচ্ছে এনথালপি অফ ফরমেশনটা হচ্ছে এই এনার্জি প্লাস এই এনার্জি প্লাস এই এনার্জি প্লাস এই এনার্জি প্লাস এই এনার্জি, এর যোগফল হচ্ছে তোমার বেসিক্যালি এই এনার্জিটার সঙ্গে সমান। তো এই দুটোকে তুমি ইকুয়াল করলে, ইকুয়াল করে সেখান থেকে ল্যাটিস এনথালপিটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। আচ্ছা, কখনো কখনো দেখা যায় যে ল্যাটিস এনথালপিটা হয়তো অন্য কোনো সোর্স থেকে তুমি পেয়ে গেছো, তখন এই ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, সেই ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু আর একটা পার্টিকুলার প্যারামিটার, যেটা ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট বের করা যায় না। এই বর্ন হেবার সাইকেল থেকে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিও লোকে বের করতে পারে, ঠিক আছে। তা দেখো এই বর্ন হেবার সাইকেলটা বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে তো? তাহলে অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রে যদি তোমাকে ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করতে বলা হয়, তার মতো করে বর্ন হেবার সাইকেল কনস্ট্রাক্ট করে সেইখান থেকে যে ল্যাটিস এনথালপিটাকে বের করতে পারবে। আচ্ছা, এইটা কি হলো, এটা হলো এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ ল্যাটিস এনথালপি, যেটা তোমার বর্ন হেবার সাইকেল থেকে করতে হচ্ছে। আচ্ছা, এবারে যেহেতু ডিরেক্টলি ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করার অসুবিধে, সেই জন্য অনেকে যেটা করে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ল্যাটিস এনথালপিটাকেও ক্যালকুলেট করতে পারে। এবং সেই থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ল্যাটিস এনথালপি যে ক্যালকুলেশনটা, সেটাকে অনেক সময় বলা হয় বর্ন ল্যান্ডে ইকুয়েশন। তাহলে আমরা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে বর্ন ল্যান্ডে ইকুয়েশন। এর কিছু মডিফিকেশন আছে, হ্যাঁ, বর্ন ল্যান্ডে ইকুয়েশন, সেই মডিফিকেশন আমি পরে আসছি।
বর্নল্যান্ডে ইকুয়েশন, সেটা হচ্ছে এটা কি কারণে কাজে লাগছে, থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ ল্যাটিস এনথালপি, থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ ল্যাটিস এনথালপি। তার জন্য বর্নল্যান্ডে ইকুয়েশনটাকে করতে হবে। তাহলে বর্ন হেবার সাইকেলটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশনের জন্য, আর বর্নল্যান্ডে ইকুয়েশনটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, বর্নল্যান্ডে ইকুয়েশন থেকে ল্যাটিস এনথালপি যেটা, সেটা হচ্ছে কি না, মানে সেটাকে বর্নল্যান্ডে ইকুয়েশন বলা হয়। তাহলে অ্যাকর্ডিং টু বর্নল্যান্ডে ইকুয়েশন, ল্যাটিস এনার্জি of a ionic compound can be written as, এটাকে ইউ দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এক মোলের জন্য আর কি সেইটা ইউ জিরো, সেটা হচ্ছে মাইনাস এন অ্যাভোগাড্রো ইন্টু এ ইন্টু ক্যাটায়নের চার্জ ইন্টু অ্যানায়নের চার্জ, তাদের গুণফল, তার মডিউলাস হলো ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন জিরো ইন্টু আর জিরো, এখানে হচ্ছে 1 - 1/n। তাহলে এইটা হচ্ছে দ্য ফেমাস বর্নল্যান্ডে ইকুয়েশন। দিস ইজ দ্য বর্নল্যান্ডে ইকুয়েশন। আর এখানে এবারে প্রত্যেকটা টার্মের মানে তোমাকে ঠিক ঠিক করে বুঝতে হবে। আচ্ছা, আমি কনস্ট্যান্টগুলো পরে বলছি, আগে আর জিরোটা দেখো, যেখানে আর জিরোটা হচ্ছে আর প্লাস প্লাস আর মাইনাস। আর প্লাসটা হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন, আর মাইনাসটা হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা বেসিক্যালি আর জিরো। রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন এবং রেডিয়াস অফ দ্য অ্যানায়ন তোমার যোগ করে তুমি পাচ্ছ আর জিরো, সেইটা। আচ্ছা, আর কি আছে এখানে দেখো, এখানে হচ্ছে জেড প্লাস জেড মাইনাসটা বলে নিই। জেড প্লাসটা হচ্ছে চার্জ অফ দ্য ক্যাটায়ন, আর জেড মাইনাসটা হচ্ছে চার্জ অফ দ্য অ্যানায়ন। তার মানে এই চারটে জিনিস বেসিক্যালি ভেরিয়েবল: ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের সাইজ, অ্যানায়নের চার্জ এবং অ্যানায়নের সাইজ, তারা হচ্ছে তোমার বেসিক্যালি ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কতগুলো কনস্ট্যান্ট এখানে ইনভলভ আছে, সেই কনস্ট্যান্টগুলো দেখো। এই এন অ্যাভোগাড্রো, এটা তো বলার কিছু নেই, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এটা তোমার পূর্ব পরিচিত, যার ভ্যালুটা হচ্ছে 6 ধর 023 ইন্টু 10⁻23 মোলিন বার। আচ্ছা, এরপরে আছে যে এ একটা টার্ম আছে। আচ্ছা, এ এইটাকে বলা হয় মেডলাং কনস্ট্যান্ট। তাহলে এ এই যে জিনিসটা, তাকে বলা হয় মেডলাং কনস্ট্যান্ট। মেডলাং কনস্ট্যান্ট আসলে বর্নল্যান্ডে ইকুয়েশন যখন তুমি ডেরিভেশন করবে, ডেরিভেশন করার সময়ে এই যে তাদের মধ্যে দেখো, মানে আয়ন যেগুলো আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তারা তো সাজানো আছে। এবারে কেমন করে সাজানো আছে তার উপর, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের যে ডিস্ট্রিবিউশনটা ইন এ ক্রিস্টাল, সেটা খুব ইম্পর্টেন্ট। কেমন করে সাজানো আছে তার উপরে নির্ভর করে ধরো অপোজিট চার্জগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সেম চার্জগুলো একে অপরকে তোমার রিপেল করছে। এবারে তাদের ওরিয়েন্টেশনটা কেমন তার উপরে নির্ভর করে কিন্তু ঠিক হবে যে তাদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন কেমন হবে ইত্যাদি ইত্যাদি। এবং সেই যে পার্টটা, সেটা বেসিক্যালি তোমার মেডলাং কনস্ট্যান্টের মধ্যে ঢোকানো আছে। এটা মেডলাং কনস্ট্যান্ট। এটা হচ্ছে দিস depends on the type of the crystal. This depends on the type of the crystal. কোন টাইপের ক্রিস্টাল তার উপরে কিন্তু এটা তোমার নির্ভর করে যাবে। যেমন ধরো তোমার টাইপ অফ দ্য ক্রিস্টাল বা স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল আর কি। ধরো আমি যদি ক্রিস্টাল স্ট্রাকচারটাকে নিই এবং তার মতো করে মেডলাং কনস্ট্যান্ট এর ভ্যালু নিই, তাহলে দেখো, যদি এটা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার হয়,
তাহলে মেডলাক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1.748। আমি পয়েন্টের পর 3টে ডেসিমেল পর্যন্ত নিচ্ছি। তাহলে এটা যদি সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার হয় তাহলে হচ্ছে মানে সোডিয়াম ক্লোরাইড মানে এফসিসি স্ট্রাকচার, সিজিয়াম ক্লোরাইড মানে বিসিসি স্ট্রাকচার, এটা হচ্ছে 1.763। যদি জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার হয় BLND, মানে জিঙ্ক সালফাইড টাইপের স্ট্রাকচার, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার, তখন ভ্যালুটা হয় হচ্ছে তোমার 1.638 এইটা। আচ্ছা, আর জিঙ্ক সালফাইডের আর একটা স্ট্রাকচার হয় যাকে বলে উডজাই স্ট্রাকচার, WURTZIT। উডজাই স্ট্রাকচার যদি হয়, এটা জিঙ্ক সালফাইডের একটা স্ট্রাকচার, হ্যাঁ, উডজাই স্ট্রাকচার, সেটা হচ্ছে 1.641 হয়। রুটাইল স্ট্রাকচার যেটাকে বলা হয়, যেটা টাইটেনিয়াম অক্সাইডের ক্ষেত্রে হয়, তখন সেটা হচ্ছে 2.408 হচ্ছে। আর ফাইনালি যদি ফ্লুরাইড স্ট্রাকচার হয়, FLUORIT, ফ্লুরাইড স্ট্রাকচার, এটা তোমার ক্যালসিয়াম ফ্লোরাইড স্ট্রাকচার বেসিক্যালি এটা, তখন সেটা দেখতে হবে কত, 2.519 এটা। তার মানে এই মেডলাক কনস্ট্যান্টটা কি টাইপের স্ট্রাকচার তার মতো করে তোমার মেডলাক কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু বসাতে হবে। যখন নিউমেরিক্যাল ক্যালকুলেশন তুমি করবে, এর ভ্যালুটা কি টাইপের ক্রিস্টাল তোমায় বলে দেবে, তার মতো করে তোমাকে এর ভ্যালুটাকে বসাতে হবে এটা। আচ্ছা, আর কি থাকছে? আর থাকছে তোমার, আচ্ছা এখানে তো একটা ছিল, ইটাকে একটু আগে লিখে দেওয়া উচিত ছিল। ইটা হচ্ছে ইলেকট্রন চার্জ, ইলেকট্রনিক চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম এটা। আর থাকে দেখো এন, এনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে বর্ন এক্সপোনেন্ট। তাহলে এনটাকে বলা হচ্ছে তোমার বর্ন এক্সপোনেন্ট, এইটা এইটা। আর এইটা কার উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য আয়নস। আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন তার উপরে তোমার নির্ভর করবে। মানে ইলেকট্রনিক কনফিগারেশন মানে মূলত হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন, ডিপেন্ডস অন দ্য ইলেকট্রনিক থেকে বলা ভালো আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন, আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য আয়নস। যেমন ধরো আমি যদি এই আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন আর বর্ন এক্সপোনেন্ট এন, তার ভ্যালুর একটা লিস্ট করি। ধরো যদি আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম লাইক হয়, তাহলে হিলিয়াম লাইক অর্থাৎ 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন, যেমন লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, এদের ক্ষেত্রে এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন। সেটা হচ্ছে তোমার বন্ড এক্সপোনেন্ট তোমার 5 ধরতে হবে। তারপর ধরো নিয়ন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, যাতে করে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p ধরো 6, তখন বন্ড এক্সপোনেন্টের ভ্যালু তোমাকে 7 ধরতে হবে। যদি আর্গন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন হয়, সেখানে ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p6 এরকম, সেখানে বন্ড এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়া কিছু সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে। ধরো কপার প্লাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন যেমন হয় আর কি, তোমার 3s2 3s থেকেও করতে পারো, 3p6 তার সঙ্গে 3d10, এটা মানে কপার প্লাস। যখন তুমি কনসিডার কপার প্লাস না, এটা কপার 2 প্লাস লেখা উচিত, কপার প্লাস নয়, কপার 2 প্লাস, না 10টা না, কপার প্লাস, সরি কপার প্লাস, কপার প্লাস। কপার তো 29টা ইলেকট্রন, একটা চলে গেল, তো 28টা রইলো। তাহলে এখানে আর্গনের জন্য হচ্ছে তোমার রয়ে গেছিল হচ্ছে 18টা, তো 28টা। হ্যাঁ, কপার প্লাসের যে মতো করে ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলেও কিন্তু এটাকে তোমাকে 9 নিতে হচ্ছে। আচ্ছা, তারপরে চলে এসেছে ক্রিপ্টন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন। ক্রিপ্টনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 4p6, সেটা হচ্ছে তোমার 10 হয়
ক্রিপ্টনের পরে হচ্ছে ধরো এজি প্লাস যদি ইলেকট্রনিক কনফিগারেশন তুমি পাও, এজি প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তোমার 4s2 4p6 আর 4d-তে তোমার 10টা ইলেকট্রন আছে এইটা, সেখানেও এটা 10 হবে। আচ্ছা, জেনন টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয় সেটা হচ্ছে 5s2 5p6 আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা, সেটা তোমার বন্ড এক্সপোনেন্টটাকে 12 ধরতে হবে। আর এখানে যদি AU প্লাস টাইপ ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে 5s2 5p6 তার সঙ্গে হচ্ছে 5d-তে তোমার 10টা ইলেকট্রন আছে, সেটাও তোমার এখানে 12 ধরতে হবে। এটা তার মানে কেমন ইলেকট্রনিক কনফিগারেশন তার মতো করে তাকে বন্ড এক্সপোনেন্টের ভ্যালুটাকে ধরতে হবে। আচ্ছা, এবারে কখনো কখনো ধরো এমন হলো, ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, ধরো লেটসে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা বলছি, যেখানে এখানে তো বন্ড এক্সপোনেন্টটা ক্যাটায়নের জন্য আলাদা, অ্যানায়নের জন্য আলাদা বলা নেই, জাস্ট একটা বন্ড এক্সপোনেন্টের কথা বলা আছে। কিন্তু তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডটা এটা Na প্লাস আর এটা হচ্ছে Cl মাইনাস। Na প্লাসটা কার মতো দেখতে? Na প্লাসটা হচ্ছে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন। আর ক্লোরিনটা কার মতো দেখতে? ক্লোরিনটা হচ্ছে Cl মাইনাসটা কার মতো? এটা তোমার আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এর ক্ষেত্রে তো বন্ড এক্সপোনেন্টের ভ্যালু নিয়ন টাইপের হলে তোমার 7 লিখতে হবে, আর Cl মাইনাস তো আর্গন টাইপের বলে তোমার 9 লিখতে হবে এনটা। তখন তোমাকে নিতে হবে কি, টেক দ্য অ্যাভারেজ ভ্যালু, টেক দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এন। তার মানে এখানে এনটা তোমায় নিতে হবে 7 + 9/2, মানে তোমাকে 8 নিতে হবে। তাহলে দেখো তখন ক্যালকুলেশন তুমি করবে কোন ইলেকট্রনিক কনফিগারেশন, ধর সোডিয়াম ফ্লোরাইড যদি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, এটাও নিয়ন লাইক এটাও নিয়ন লাইক, তুমি 7ই নিলে। কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড তুমি কনসিডার করছো, সোডিয়াম ব্রোমাইড তুমি কনসিডার করছো, তখন কিন্তু তোমাকে এই অ্যাভারেজটাকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে তুমি। তাহলে লিথিয়াম ফ্লোরাইড তুমি দেখছো, লিথিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে তোমার লিথিয়াম প্লাস হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, আর ফ্লোরাইডটা হচ্ছে নিয়ন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন। সেখানে ক্যালকুলেশনের সময় যখন বন্ড এক্সপোনেন্টের ভ্যালু তুমি নেবে, সেটা হচ্ছে 5 + 7/2 তোমাকে নিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই বন্ড ল্যান্ডে ইকুয়েশন এবং বন্ড ল্যান্ডে ইকুয়েশনে যে এসেনশিয়াল মানে যে টার্মগুলো এখানে ব্যবহার করা আছে, প্রত্যেকটা টার্মের মানে তোমাকে এখানে বলে দিয়েছি। আর এপসাইলন জিরোটা তো মানে আলাদা করে বলার কিছু নেই, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, যার ভ্যালু হচ্ছে 8.85418 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস। তোমার নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সময় হয়তো এপসাইলন জিরো ভ্যালুটা তোমাকে বসাতে হবে। দেখো এখানে যে টার্ম ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা টার্মের মানে কিন্তু আমি এখানে বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে এইখান থেকে তোমাকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে হবে। আর কোয়ালিটেটিভলি ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কোয়ালিটেটিভলি যেটা কথা সেটা হচ্ছে এই, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে, আর ক্যাটায়ন অ্যানায়নের সাইজ যত কম হবে, ল্যাটিস এনার্জি হচ্ছে তত বেশি হবে। তার মানে এই কোয়ালিটেটিভ কাজটা মানে এটা নেচারটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে মানে হায়ার দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন, হায়ার দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, হায়ার দ্য চার্জ অফ দ্য cations and cation and anion, higher the charge of the cation and anion, and lower the size of cation and anion, higher is the ল্যাটিস এনার্জি। ঠিক আছে? আর ইজ দ্য ল্যাটিস এনার্জি। তাহলে দেখো তোমার ক্যাটায়নের এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে এবং তাদের সাইজ যত ছোট হবে, তুমি এই এক্সপ্রেশন তোমার ক্লিয়ারলি বলে দিচ্ছে ল্যাটিস এনার্জি তত বেশি হবে। নেগেটিভ সাইন তো ল্যাটিস এনার্জি স্টেবিলাইজেশন এনার্জি বলে নেগেটিভটা আছে, নেগেটিভটা তুমি ইগনোর করো। জেড প্লাস জেড মাইনাস যত বেশি হবে, আর আর জিরো যেটা আর প্লাস প্লাস আর মাইনাস, এটা যত তোমার কম হবে তত বেশি তোমার ল্যাটিস এনার্জি হবে। ঠিক আছে? হলো জিনিসটা? তো ল্যাটিস এনার্জিটা বুঝতে পারলে? ঠিক আছে?
আচ্ছা ধরো আমি কোয়ালিটেটিভলি অনেক কথা বলবো এখান থেকে। কোয়ালিটেটিভ ডিসকাশনের আগে তোমাকে ধরো এইটার উপরে বেস করে ধরো একটা প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম ধরো একটা আমি করতে চাইছি। প্রবলেমটা হচ্ছে এরকম, বলা হলো ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে এক্সাম্পল হিসেবে ধরছি। ম্যাগনেসিয়াম অক্সাইড crystallizes as a rock salt structure, as a rock salt structure with unit shell length, with unit shell length 2.12 angstrom. Calculate the lattice energies. Calculate the lattice energy of magnesium oxide crystal using Bond-Lande equation. এইটা ঠিক আছে। আচ্ছা গিভেন দেখো বাকি শব্দ যে কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট তার ভ্যালু আমি বলে দেবো না, জাস্ট গিভেন মেডলান কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে 1.748। এইটা বন্ড এক্সপোনেন্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়নি, বন্ড এক্সপোনেন্টটা তোমাকে কিন্তু বের করে নিতে হচ্ছে এটা। তা দেখো তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা যখন তুমি করবে তখন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে যখন তোমার এই এটা দেখো এই তুমি এখান থেকে এই যে এই 1.748 এইটা মেডলাগ কনস্ট্যান্ট, মানে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার অনেক সময় মানে রক সল্ট স্ট্রাকচার বলা, এখানে যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার মানে বেসিক্যালি রক সল্ট স্ট্রাকচার এটা। তাহলে আচ্ছা এবার সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল যদি হয় তাহলে সেটা তো তোমার এফসিসি। তাহলে এফসিসি স্ট্রাকচারটা তুমি খেয়াল করে দেখো, তোমার মনে আছে কিনা জানি না, মানে আমরা যখন সলিড স্টেট পড়িয়েছিলাম তখন সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালাইন স্ট্রাকচার যখন আমি বলেছিলাম সেখান থেকে না তোমাকে এটাকে বের করতে হবে, ইন্টার এক মিনিট দাঁড়াও, এটা এবারে এইখানে তোমার এই ছিল, এই ছিল এই 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 ছিল, এই হলো, এই হলো, হ্যাঁ এই তো তোমার স্ট্রাকচারটা ছিল। হ্যাঁ এবারে কি হচ্ছে দেখো, তুমি যে কোনো একটা ভার্টেক্স কনসিডার করো, যে কোনো একটা ভার্টেক্সে তোমার মানে বিভিন্ন কালি দিয়ে দেখাই, এই ধরো দাদা এইখানে বলছি এইটা যদি তোমার সোডিয়াম থাকে তাহলে তার সঙ্গে অ্যাডজাসেন্ট দুটো পার্টে তোমার ক্লোরাইড থাকে, ক্লোরাইড থাকে। তার মানে এইখান থেকে দেখো যেটা তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে এই যে যদি তোমার এজ লেন্থটা এ হয় সেটা কত 2 ইন্টু রেডিয়াস অফ ক্যাটায়ন এবং রেডিয়াস অফ অ্যানায়ন, এইটা বেসিক্যালি তোমার এজ লেন্থ এর সঙ্গে সমান। এটা বুঝতে পারছো যে সোডিয়ামের তো টোটাল ডায়ামিটারটা আর ক্লোরিনের একটা রেডিয়াস, এই ক্লোরিনের একটা রেডিয়াস, অর্থাৎ 2 ইন্টু রেডিয়াস অফ ক্যাটায়ন এবং রেডিয়াস অফ অ্যানায়ন, এই যোগফলটা হচ্ছে এই এজ লেন্থের সঙ্গে সমান। তাহলে আর জিরো যেটা যেটা তোমার কাজে লাগবে আর প্লাস প্লাস আর মাইনাস, সেটা কত হবে a/2, আর এটা বলে দিয়েছে কত এখানে 2.12 অ্যাংস্ট্রম, তার মানে 2.12 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। তার মানে আর জিরোটা যেটা আমার লাগবে সেটা আমি পেয়ে গেলাম, এটা এটা তাহলে এটা হচ্ছে আর জিরো ইন্টার আয়নিক সেপারেশন যেটা, বা ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের যোগফল যেটা, সেটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। আচ্ছা বন্ড এক্সপোনেন্ট যেটা দেখো তোমার এক্ষেত্রে বন্ড এক্সপোনেন্ট যেটা
এনটা কত হবে? দেখো তোমার তো ম্যাগনেসিয়াম অক্সাইড স্ট্রাকচার, তা ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আয়নগুলো কে Mg2+ আছে আর O2- আছে। Mg2+ এবং O2- দুজনেই কিন্তু নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে দুজনের ক্ষেত্রে এটা 7, এটা কত হবে তাহলে 7 + 7/2 অর্থাৎ 7 হয়ে গেল। আচ্ছা, মেড-প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা, মেড-প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর ভ্যালু অলরেডি বলে দিয়েছে 1.748 বলে দেওয়া আছে। তাহলে এবারে খেয়াল করে দেখো, বর্ন ল্যান্ডের ইকুয়েশন থেকে ল্যাটিস এনার্জিটা যখন তুমি লিখবে, ইউটা ধরো, ইউটা সেটা হচ্ছে আমি মাইনাস লিখলাম, এটা কত হচ্ছে না অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এ ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r0 ইন্টু 1 - 1/n। তো জাস্ট ভ্যালুগুলোকে বসাও, আমি জাস্ট বসিয়ে ছেড়ে দিচ্ছি। মাইনাস 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স, ম্যাডল্যান্ড কনস্ট্যান্ট 1.748, চার্জ হচ্ছে 2 করে, তার ম্যাগনিটিউড শুধু নেব এইটা, আর ইলেকট্রনের চার্জ 1.602 ইন্টু 10⁻−19 কুলম, তার স্কোয়ার হয়ে গেল। ডিনোমিনেটরে কে থাকছে, আর এইখানে থাকবে কত 1-1/7, 1 - 1/n এর জায়গায় এটা বসাবো। এটা হচ্ছে 4 আছে, পাই আছে, এপসাইলন হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এই যে কোথায় এপসাইলন জিরো ভ্যালুটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কোথায় একটা রাখলাম বলো তো, কোথায় গেল এপসাইলন জিরো, এই যে 8.854 পর্যন্ত লেখো, এই 187টা লিখতে হবে, 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে, আচ্ছা আর জিরোটা কত বলা আছে 1.06 অ্যাংস্ট্রম, মানে 10⁻10 মিটার। তো সব ডেটাগুলো আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সব যেহেতু এসআই কে বসানো হয়েছে, তাহলে আলটিমেটলি সব কেটে কুটে যাবে, দেখবে কুলম স্কোয়ার সব কেটে কুটে যাবে, তারপর দেখবে সব এটা ওটা সব গুনটুন করে আলটিমেটলি উত্তরটা কিন্তু তোমার জুলে বেরোবে, ঠিক আছে। জুল থেকে তুমি চাইলে কিলো জুল এটা করে দিতে পারবে, তাহলে ক্যালকুলেশনটাকে করবে। ক্যালকুলেশনটাকে করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার ওই -7857.52 কিলোজুল পার মোল উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। দিস শুড বি দ্য অ্যান্সার। তা ডেটাগুলো উইথ ইউনিট তুমি বসালে, এবার ক্যালকুলেটারের সাহায্য নিয়ে তুমি ওটাকে করো, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বুঝতে পারলে কেমন করে বর্ন ল্যান্ডে ইকুয়েশন থেকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে হবে, সেই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম তুমি কেমন করে করবে, বোঝা গেছে পুরো জিনিসটা, ঠিক আছে তো। আচ্ছা, এবারে এই যে মানে বর্ন ল্যান্ডে ইকুয়েশন, সেই বর্ন ল্যান্ডে ইকুয়েশন থেকে একটা মডিফিকেশন হয় যাকে বলে বর্ন মায়ার ইকুয়েশন, সেটা একটুখানি বলে নি। বর্ন মায়ার ইকুয়েশন আসলে যেটা হচ্ছে যে বর্ন মায়ার ইকুয়েশনে এই যে না, এই যে তোমাদের মানে বেসিক্যালি অ্যাট্রাকশন এবং রিপালশন দুটোই তো হয়। এবার অ্যাট্রাকশনটা নিয়ে লোকের কোনো কোশ্চেন থাকে না, কিন্তু রিপালশনটা নিয়ে অনেক সমস্যা থাকে। সেটা আমরা যখন ওই সেই লেনার্জন পোটেনশিয়াল হ্যানাতানা বলেছিলাম, সেখানে দেখবে আলোচনা করেছিলাম যে ঠিক আছে, লেনার্জন পোটেনশিয়াল, তারপরে তোমার যেখানে অ্যাট্রাকশনটা -a/r⁶, আর রিপালশনটা হচ্ছে b/r⁴। ওই রিপালশনটাকে নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে, সেখানে আমরা দেখবে ওই বাকিংহাম পোটেনশিয়ালের কথা একটা বলেছিলাম, যেখানে রিপালশনটা যে এক্সপোনেনশিয়াল ডিকে করছে ইত্যাদি ইত্যাদি। মায়ার বেসিক্যালি সেই পার্টটাকেই জাস্ট ঢোকালেন, তার মানে বর্ন মায়ের ইকুয়েশন অনুযায়ী তোমার ল্যাটিস এনার্জিটা ইউ, সেটা সার্টেনলি আর জিরোর ফাংশন, সেটা মাইনাস প্রথম পার্টটা যেমন থাকে একদম সেরকমই, অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু মেডল্যান্ড কনস্ট্যান্ট ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস, সরি এটা মডিউলাস ইন্টু ই স্কোয়ার, সরি এটা ই স্কোয়ার, আর ডিনোমিনেটারে
4πε0 ইন্টু r0, এইগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর এইখানে 1 - 1/n এর বদলে এটা হলো হয়তো ρ/r0, এইটা যেখানে ফায়ার এই রোটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে 34.5 পিকোমিটার। তার মানে তুমি ক্যালকুলেশনের সময় এই প্রবলেমটা যখন ক্যালকুলেশন করবে যখন, তখন এই ভেতরে r0টা সাথে তুমি পিকোমিটারে নেবে। মানে রোটা যদি পিকোমিটার, তাহলে ρ/r0 একটা ইউনিটলেস হতে হবে। ইউনিটলেস হয়ে যাওয়ার জন্য, যেমন বর্ন এক্সপোনেন্ট ইউনিটলেস ছিল, সেখানে তুমি এখানে r0টাকে তুমি পিকোমিটারে নেবে, নিয়ে ক্যালকুলেশনটা কি করবে। তার মানে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিউরিং ক্যালকুলেশন পুট r0 in ρ/ρ0 in পিকোমিটার। মানে r0টাকে তুমি পিকোমিটারে নেবে, যে ρ/ρ0তে এটা ইউনিটলেস করার জন্য, যেহেতু এইটা পিকোমিটার আছে, এটা তুমি পিকোমিটারে নেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, দেখো এই চেঞ্জটা তোমার হলো। তাহলে বর্ন মায়ের ইকুয়েশনে যেটা 1 - 1/n ছিল, সেই 1/nটা হ্যাজ বিন রিপ্লেসড বাই ρ/r0, যেখানে রোটা হচ্ছে তোমার 34.5 পিকোমিটার। তো এইটা হচ্ছে তোমার বর্ন মায়ার ইকুয়েশন। ঠিক আছে, ধরো বর্ন মায়ার ইকুয়েশন, ঠিক আছে আমি আসছি সেটা। বর্ন মায়ের ইকুয়েশন থেকে প্রবলেম আমি পরে না হয় বলছি এটা। আচ্ছা, এরপরে যেটা হলো যে আর একটা মডিফিকেশন এলো, যে মডিফিকেশনটা তিনি করছেন, তিনি যে কাপুটিনস্কি, এবং সেই ইকুয়েশনটাকে বলে কাপুটিনস্কি ইকুয়েশন। কাপুটিনস্কি ইকুয়েশন, KAPUS হবে, কাপুস্টিনস্কি, KAPUS, হ্যাঁ, TINSKII, কাপুটিনস্কি ইকুয়েশন। আচ্ছা, কাপুটিনস্কি ইকুয়েশন যেটা করছে সেটা কি না, সেটা হচ্ছে যে তিনি এই ল্যাটিস এনার্জির এক্সপ্রেশনটাকে লিখে দিলেন, সেটা r0 এর ফাংশন, সেটা হচ্ছে মাইনাস এই এন অ্যাভোগাড্রোটা যেমন আছে তিনি রাখলেন, এখানে তিনি যেটা করলেন, মেডলাগ কনস্ট্যান্টটাকে পাল্টে দিলেন এইরকম করে, 0.874 ইন্টু এন দিয়ে। এনটা হচ্ছে টোটাল কতগুলো মানে আয়নস আছে আর কি, সেটা আমি বলে দিচ্ছি। 0.874 ইন্টু এন ইন্টু জেড প্লাস জেড মাইনাস ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r0। আর এখানে যেটা আছে 1 মাইনাস তোমার ρ/r0, এইটা যেখানে রোটা হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল 34.5 পিকোমিটার, এটা। আর r0টা সাধারণত r প্লাস প্লাস r মাইনাস, এটা হচ্ছে কাপুটিনস্কি ইকুয়েশন। আচ্ছা, এবারে যেটা কথা, যে এখানে তোমার এই যে এনটা হচ্ছে নাম্বার অফ আয়নস পার ফর্মুলা ইউনিট। মানে এনটা হচ্ছে তোমার নাম্বার অফ আয়নস পার ফর্মুলা ইউনিট। যেমন ধরো যদি সোডিয়াম ক্লোরাইড করো, তাহলে Na প্লাস এবং Cl মাইনাস দুজন আছে, তার মানে এখানে এন এর জায়গায় 2 বসাবে। তাহলে 0.874কে তুমি 2 দিয়ে গুণ করে দেখো, যে মেডলাগ কনস্ট্যান্টটা আগে তুমি ব্যবহার করেছিলে তার খুব কাছাকাছি ভ্যালুই তুমি অ্যাকচুয়ালি নিচ্ছ। তোমার মেডলাগ কনস্ট্যান্টটা সেটা তোমাকে যখন মুখস্থ করতে হচ্ছিল, ঠিক আছে না, মেডলাগ কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে বেসিক্যালি মুখস্থ করতে হচ্ছে বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, এখানে সেটার দরকার পড়ছে না। একটা 0.874 লিখে সেখানে পার ফর্মুলা ইউনিট কতগুলো অ্যাটমস আছে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এনের জায়গায় তোমাকে 3 বসাতে হবে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এনের জায়গায় তোমাকে 2 বসাতে হবে, সেই মতো করে তুমি এই কাজটাকে করতে পারবে। এইটা ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস তোমায় বলি, যে দেখো যখন তুমি ক্যালকুলেশনটাকে করবে, সেটাকে লিখতে পারো একটা মাইনাস একটা কে ইন্টু, মানে জাস্ট সিম্পলি এই এনটা ভেরিয়েবল, জেড প্লাস জেড মাইনাসটা ভেরিয়েবল, r0টা ভেরিয়েবল, এখানে 1 মাইনাস ρ/r0টা যেমন আছে আছে আছে, যেখানে
কেটা দেখো, কেনটা হচ্ছে এন অ্যাভোগাড্রো ইন্টু 0.874 ইন্টু ই স্কোয়ার বাই হচ্ছে 4πε0, মানে এইটা দেখো একটা কনস্ট্যান্ট, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কিন্তু এখানে কোনো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলগুলোকে আলাদা করে রেখে বাকিগুলোকে একটা কনস্ট্যান্ট বলে তুমি জাস্ট লিখে দিলে, সেটাকে কে ধরো বলছো, কে হচ্ছে 0.874 আছে, এন অ্যাভোগাড্রো আছে, ই স্কোয়ার আছে, নিচে হচ্ছে 4πε0। আচ্ছা, এবারে এখানে যদি এই এন অ্যাভোগাড্রো, ই স্কোয়ার বা 4πε তাদের সমস্ত ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও, উত্তরটা বেরোবে 1.214 ইন্টু 10⁻+5, প্লাসটা লেখার দরকার নেই, 10⁵ কিলোজুল পার মোল। মানে আমি যেটা বলতে চাইছি, তুমি যদি ক্যাপোটিনস্কি ইকুয়েশন থেকে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করতে চাও, তাহলে তোমাকে এই ক্যালকুলেশনটা বারবার করতে হবে না। এর অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে 1.214 ইন্টু 10⁵ কিলোজুল পার মোল, সেটাকে তুমি অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে পারবে। তা শুধু যেটা লাগবে সেটা হচ্ছে যে যে ক্রিস্টালটা তুমি কনসিডার করছো, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, হ্যাঁ, তাদের যোজ্যতাগুলো লাগবে, তাদের রেডিয়াসের যোগফলটা লাগবে। রো এর তো কনস্ট্যান্ট ভ্যালু আছে 34.5 পিকোমিটার, সেটা তুমি জানো। আর এনটা হচ্ছে যে ওই যে ফর্মুলা ইউনিটে কতগুলো আয়ন থাকে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সার্টেনলি এটা 2, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা 3 হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলে সেটা 4 হবে, ইত্যাদি ইত্যাদি আর কি, এইগুলো। ঠিক আছে, এই যে ব্যাপার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে বল ল্যান্ডে ইকুয়েশনটাই হচ্ছে মেজর ইকুয়েশন, সেটাই তোমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। বল ল্যান্ডে ইকুয়েশনের দুটো মডিফিকেশন আছে, একটা হচ্ছে বর্ন মায়ার ইকুয়েশন এবং ক্যাপোটিনস্কি ইকুয়েশন। এইটা তার মতো করে তোমাকে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি তোমায় করতে হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা আচ্ছা। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে যে যখন ক্রিস্টাল হিসেবে থাকছে তখন তো তুমি তার ল্যাটিস এনার্জি পেলে। এবারে যখন একটা সলিউশনের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হলো, তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো সলভেটেড হবে, তুমি সেখান থেকে একটা সলভেশন এনার্জি পাবে। আচ্ছা, সলভেশন এনার্জিটা কি আগে একটুখানি বোঝাই। ধরো তুমি অ্যাকোয়াস মিডিয়ামে সোডিয়াম ক্লোরাইডটাকে দিয়েছো, সোডিয়াম ক্লোরাইড সে ভেঙে গেল, ওটা Na+ এবং Cl- তৈরি করলো। এবারে যদি অ্যাকোয়াস সলিউশন হয় তাহলে জল আছে, ধরো ওয়াটার মলিকুল আছে, তাহলে এই যে বিভিন্ন দিক থেকে ওয়াটার মলিকুলগুলো পোলার বলে, যেক্ষেত্রে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, এখানে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, এখানে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, এরা কি করছে, একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স দিচ্ছে। অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে কি করছে না, Na+ কে তোমার বেসিক্যালি স্টেবিলাইজ করার চেষ্টা করছে, এইটা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তুমি যদি ধরো কনসিডার করো, ধরো এটা HOH, ধরো তোমার HOH, 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 HOH। দেখো এই যে এক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু তোমার ডেল্টা পজিটিভ চার্জের, এটা কিন্তু ডেল্টা পজিটিভ চার্জের, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এটা পজিটিভ চার্জের। তারা দেখো তোমার বেসিক্যালি মানে ক্লোরিনটা এই জল দিয়ে সলভেটেড হয়ে গেল বা হাইড্রেটেড হয়ে গেল, Na+টা জল দিয়ে বা সলভেটেড হাইড্রেটেড হয়ে গেল। এবারে কিন্তু পজিটিভ চার্জ আর নেগেটিভ, মানে অক্সিজেন যেটা নেগেটিভলি চার্জ, মানে নেগেটিভ মানে 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 নেগেটিভ পোলটা পুরো নেগেটিভ চার্জ তো হবে না, ডেল্টা নেগেটিভ আর কি, মানে তাদের পোলারিটি বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ থাকবে, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ থাকবে। তাহলে জলে দিলে
এই অক্সিজেন এনটাকে দিয়ে এন প্লাস এই যে ঘিরে যাওয়াটা সেটাই হচ্ছে সলভেটেড হওয়া বা হাইড্রেটেড হওয়া, বা সিএল মাইনাসটা এই জল দিয়ে ঘিরে যাওয়াটা বেসিক্যালি সলভেটেড হওয়া বা হাইড্রেটেড হওয়া। এই সলভেশন বা হাইড্রেশন হওয়ার জন্য কিছু এনার্জি তোমার রিলিজ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি। তাহলে সলভেশন এনার্জি তুমি ডিফাইন করবে কিরকম ভাবে, যেন সলভেশন এনার্জি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ solvation energy can be defined as the amount of energy released to solvate 1 mole of cation or anion, 1 mole of cation and anion আর কি, anion by a polar solvent. তাহলে solvation energy can be defined as the amount of energy released to solvate 1 mole of cation and anion by a polar solvent. আচ্ছা, এবারে যখন when the solvent is water, then it will be the hydration energy. তখন মানে সলভেশন এনার্জি জেনারেল টার্ম, এটা যে হাইড্রেশন এনার্জি, it will be the hydration energy and the process is said to be হাইড্রেশন। তাহলে এমনি ছিল সলভেশন এবং সলভেশন এনার্জি, জল হয়ে গেলে এটা হয়ে যাবে হাইড্রেশন এনার্জি এটা। আচ্ছা, এবারে এই সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি এটাও না তোমার অ্যাকচুয়ালি তোমার ওই ল্যাটিস এনার্জিটা যে যে ফ্যাক্টরের উপর নির্ভর করে এটা তার উপরে নির্ভর করে। ধরো আমি যদি এরকম হয় যে মানে সলভেশন এনার্জি ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং, মানে এই যে যে ক্ষেত্রে যে ইকুয়েশনটা কাজে লাগিয়ে করতে হয় বলে বর্ন ইকুয়েশন বলা হয়, ইউজিং বর্ন ইকুয়েশন। বর্ন ইকুয়েশন অনুযায়ী কি হচ্ছে না, তোমার মোলার যে সলভেশন এনার্জিটা সেটাকে তুমি লিখতে পারবে মাইনাস এন অ্যাভোগাড্রো, এটা হলো। আচ্ছা, এবারে এখানে তো মানে সলভেশন এনার্জি অফ এ পার্টিকুলার আয়ন আমি ভাবছি, মানে ধরো শুধু এন এ প্লাসের জন্য সলভেশন এনার্জি বা শুধু সিএল মাইনাসের জন্য সলভেশন এনার্জি। ওভারঅল সোডিয়াম ক্লোরাইডের সলভেশন এনার্জি ক্যালকুলেট করতে গেলে এন এ প্লাসের সলভেশন এনার্জি এবং সিএল মাইনাসের সলভেশন এনার্জি তোমার যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে সলভেশনটা হচ্ছে মাইনাস এন অ্যাভোগাড্রো, এটা জেড স্কোয়ার, মানে জেড প্লাস জেড মাইনাসের বলতে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা ই স্কোয়ার হয়ে গেল, নিচে অ্যাজ ইউজুয়াল 4πε0 ইন্টু আর জিরোটা রইল। মানে আর জিরোটা এখানে বলাটা ঠিক হবে না, এটা দাদা এটা একটুখানি এই এই নিচে ডিনোমিনেটরটা একটুখানি পাল্টানো দরকার। এটা হচ্ছে এটা 4 না, এটা 8 হবে, 8πε0 কিন্তু এ, এখানে এটা হচ্ছে তোমার দেখো এই সলভেটের যে আয়নটা তার যে এফেক্টিভ রেডিয়াস, এটা হচ্ছে এফেক্টিভ রেডিয়াস অফ দ্য সলভেটেড আয়ন, মানে এত বেয়ার এন এ প্লাসের রেডিয়াস নয়, এটা হচ্ছে এন এ প্লাসটা জল দিয়ে ঘেরা হয়ে যাওয়ার পরে বেশ একটা বড় রেডিয়াস তৈরি হলো, মানে বড় সাইজ তৈরি হলো, তার যে রেডিয়াসটা এটা সলভেটেড আয়নের যে এফেক্টিভ রেডিয়াসটা সেটা হচ্ছে এ। আর তারপরে এখানে যেটা থাকবে 1-1/εr, যেখানে এপসাইলন আরটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট or relative permittivity of the solvent, relative permittivity of the solvent, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য সলভেন্ট, সেটা হচ্ছে তোমার এপসাইলন আর, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে সলভেশন এনার্জি। এবং দেখো পরিষ্কার তুমি বুঝতে পারছো যে কোন একটা আয়নের সাইজ যত ছোট হবে সলভেশন এনার্জি তত বেশি, আর চার্জ যত বেশি হবে সলভেশন এনার্জি তত বেশি। মানে ল্যাটিস এনার্জিটা যে যে কারণে বেশি হয় সলভেশন এনার্জিটাও কিন্তু সেই কারণেই বেশি হবে, ঠিক আছে। কিন্তু একটা তফাৎ আছে, তফাৎটা কি দেখো,
ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার ডিফারেন্সগুলো বুঝতে পারা যাবে। সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি আমি। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যখন তুমি ল্যাটিস এনার্জি থেকে ক্যালকুলেট করতে চাইবে, ধরো ইউ ফর দ্য ল্যাটিস এনার্জি, মোলার ল্যাটিস এনার্জি যখন ক্যালকুলেট করবে, দিস ইজ প্রপোর্শনাল টু 1/r প্লাস প্লাস আর মাইনাস। কারণ কি, ওটা দেখো ল্যাটিস এনার্জি যে এক্সপ্রেশনে ওভারঅল একটা 1/r0 ছিল, এই যে কোনো ক্ষেত্রে দেখো এই যে 1/r0 ছিল, এই যে r0টা ছিল, r0টা হচ্ছে r প্লাস প্লাস আর মাইনাস, যেহেতু তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের যোগফল তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তোমার ল্যাটিস এনার্জিটা। আর যখন তুমি সলভেশন এনার্জিটাকে দেখছো, সেটা প্রপোর্শনাল টু, কিন্তু খেয়াল করে দেখো মানে এটা 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 তার সঙ্গে হচ্ছে তোমার জেড প্লাস ইন্টু জেড মাইনাস, তার ম্যাগনিটিউডটা থাকছে। আর এর ক্ষেত্রে হচ্ছে জেড প্লাস বাই আর প্লাস প্লাস কিন্তু জেড মাইনাস বাই আর মাইনাস তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে একটা হচ্ছে জেড প্লাস জেড মাইনাসের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তোমার সরি এটা স্কোয়ার। আর এটা ঠিক আছে, জেড প্লাস জেড মাইনাস, যেটা এখানে 1:1 ইলেকট্রোলাইট, মানে এন প্লাসের চার্জ +1, সি মাইনাসের চার্জ +1, তাই এটাকে তুমি বসিয়ে দাও, সেটা আলটিমেটলি প্রপোর্শনাল টু 1/r প্লাস প্লাস আর মাইনাস হবে। আর এক্ষেত্রে জেড প্লাসের জায়গায় 1, জেড মাইনাস জায়গায় 1 তুমি বসিয়ে দাও, সেটা বেসিক্যালি 1/r প্লাস প্লাস 1 মাইনাস আর মাইনাস হবে। তার মানে এইটা বেসিক্যালি এই পার্টিকুলার কেসে দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/r প্লাস প্লাস আর মাইনাস, কারণ জেড প্লাস জেড মাইনাস 1 বলে। আর এর ক্ষেত্রে দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/r প্লাস প্লাস কিন্তু 1/r মাইনাস, এটা হচ্ছে এটা। তাহলে দুটোর মধ্যে তফাৎটা দেখো, আর ডিপেন্ডেন্সটা কিন্তু আলাদা। হ্যাঁ, মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি তুমি সোডিয়াম আয়োডাইড কনসিডার করো, সোডিয়াম আয়োডাইড যখন তুমি কনসিডার করছো, তখন আই মাইনাসের সাইজ থেকে এন এ প্লাসের থেকে অনেক অনেক বেশি হয়। তাহলে আই মাইনাসের কন্ট্রিবিউশন তুমি বাদ দিয়ে জাস্ট বেসিক্যালি 1/এন এ প্লাসের যেটা, সেটা দিয়ে তুমি বেসিক্যালি সলভেশন এনার্জিটা পেয়ে যাচ্ছ। কিন্তু ল্যাটিস এনার্জির ক্ষেত্রে এদের দুজনের যোগফলটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট হচ্ছে। এবং আমি পরে দেখাবো তোমাদেরকে যে যখন তুমি মানে ওই যে কোনো একটা পার্টিকুলার ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টাল কোনো একটা পোলার সলভেন্টে ডিজলভ করবে কি করবে না, এই নিয়ে যখন আলোচনা তোমার চলবে, সেই আলোচনা থেকে কিন্তু এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। ঠিক আছে, সাইজ বড় হলে সাডেনলি ল্যাটিস এনার্জি কমে, তো সলভেশন এনার্জিও কমে। সাইজ ছোট হলে ল্যাটিস এনার্জিও বাড়ে, সলভেশন এনার্জিও বাড়ে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আয়নগুলো আছে, দেখতে হবে আয়নগুলো ডিসিমিলার সাইজ না সিমিলার সাইজ। যদি তোমার ডিসিমিলার সাইজ হয়, তাহলে কিন্তু ল্যাটিস এনার্জিটা কম হয়, সলভেশন এনার্জিটা বেশি হয়। কিন্তু যদি একই রকমের সাইজ হয়, তাহলে দেখবে ল্যাটিস এনার্জিটা বেশি হয়ে যায়, সলভেশন এনার্জিটা কিন্তু তোমার কম হয়ে যায়। এটা তুমি জাস্ট দেখতে পাবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো লেটস আমি বললাম যে আর প্লাস ইকুয়াল টু আর মাইনাস ইকুয়াল টু কোন একটা পার্টিকুলার ইউনিটে ধরে নাও এটা তোমার 2 অ্যাংস্ট্রম। তাহলে 1/r প্লাস প্লাস 1/r মাইনাস ক্যালকুলেট করো কত হচ্ছে, 1/2 প্লাস 1/2, তাহলে ভ্যালুটা 1 হচ্ছে। আর 1/r প্লাস প্লাস আর মাইনাস করো, সেটা কত বেরোচ্ছে, 1/2 প্লাস 2, সেটা কিন্তু তোমার কত বেরোচ্ছে, 1/4 বেরোচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে যে এই দুটো কেস যখন তুমি কনসিডার করছো, আর প্লাস এবং আর মাইনাস, তাদের সাইজ যখন ছোট হচ্ছে, তখন আর প্লাস প্লাস আর মাইনাস হচ্ছে 2 প্লাস 2 হয়ে যাচ্ছে, এটা 4, তাহলে উত্তরটা বেরোচ্ছে 1/4। আর যখন তোমার 1/r প্লাস প্লাস 1/r মাইনাসটাকে করছো, 1/2 প্লাস 1/2 মিলে উত্তরটা বেরোচ্ছে 1। তাহলে সলভেশন এনার্জিটা হচ্ছে 1/2 প্লাস 1/2 1 হচ্ছে। আর ল্যাটিস এনার্জিটা দেখো এখানে 1/r প্লাস প্লাস আর মাইনাস যখন করছো, এটা 1/4 সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে এইটা। আর তার সঙ্গে ধরো আমি একটা বলছি, ধরো আর প্লাসটা ধরে নাও তোমার লেসে একটা কিছু 8 বা কিছু একটা, আর আর প্লাসটা 2 ধরে নাও, আর আর মাইনাসটা ধরে নাও তোমার 8। ধরো আর প্লাসটা হচ্ছে তোমার 2 ধরে নাও, আর 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 মাইনাসটা ধরে নাও তোমার লেসে 8 এটা। তাহলে তুমি এখন যখন 1/r প্লাস প্লাস 1/r মাইনাস করবে, কত হচ্ছে দেখো, এটা 1/2 প্লাস 1/8, সেটা কত হচ্ছে তোমার, কত হচ্ছে বলো তো, 5/8, তাই তো, 5/8 হচ্ছে। আর 1/r প্লাস প্লাস আর মাইনাস করো, কত বেরোচ্ছে, 1/2 প্লাস 8, সেটা হয়ে গেছে তোমার 1/10। তাহলে খেয়াল করে দেখো, এইটার তুলনায় এটা 4 গুণ বেশি ছিল। এখন কিন্তু এইটার সঙ্গে এইটা যখন তুমি করছো, এটা 4 গুণ না, এটা কিন্তু অনেকটা বেশি বেশি হচ্ছে। এটা দেখো এখানে এইটা কি হচ্ছে, যে যখন
এইটা এই দুটো কম্পেয়ার করো, মানে এই দুটো কম্পেয়ার করো ভার্সেস এই দুটো কম্পেয়ার করো। হ্যাঁ, এটা 1/4, এটা 1 হলো, এটা 1/10। তাহলে তুমি 1/10 এটা 1/4 4 গুণ তো 1, তাহলে 1/10 4 গুণ করলে 4/10 হতো, কিন্তু দেখো এটা 5/8, তার মানে এই ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তার মানে ডিসিমিলার সাইজ যদি হয় তাহলে কিন্তু এই 1/r প্লাস 1/r মাইনাস আর 1/r প্লাস r মাইনাস তাদের রেশিওটা যেমন হবে, সিমিলার সাইজ হলে, ডিসিমিলার সাইজ হলে কিন্তু অন্যরকম হবে। এইটা অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে, হ্যাঁ, ওই ল্যাটিস এনার্জি বেশি না সলভেশন এনার্জি বেশি এইগুলোর কোয়ালিটেটিভ কম্পারিজন করতে, এবং সেই কোয়ালিটেটিভ কম্পারিজনটাকে করে তারপর তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হয় যে কোন একটা পার্টিকুলার ল্যাটিস সে কোন একটা মানে সলভেন্টে রিজলভ করবে কি করবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি আজকে তো আমাদের প্রায় সময় হয়ে গেল, তাহলে আমরা মানে যেটা দেখলাম, যেটা আয়নিক কম্পাউন্ড যেটা, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনাটাকে করলাম। আমাদের এই ল্যাটিস এনার্জি এবং সেই রিলেটেড অনেক নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি করতে হবে, সেই প্রবলেমগুলো আমরা সার্টেনলি নেক্সট দিন করার চেষ্টা করব। আজকে তো বেশ কিছু প্রবলেম করা হলো না, জাস্ট কোয়ালিটেটিভলি তোমাকে মানে করতে হবে, মানে কোয়ালিটেটিভলি মানে ওই ল্যাটিস এনার্জি সলভেশন এনার্জি কম্পেয়ার করে কে কাতে ডিজলভ করবে টরবে হ্যানা তাহলে এইসব অনেক কথাবার্তা একটু বলার জায়গা আছে আর কি, সেগুলো আমরা পরপর করে বলবো আর কি। ঠিক আছে, এবং কোন কোন ফ্যাক্টরের উপরে বেসিক্যালি ল্যাটিস এনার্জি বা সলভেশন এনার্জি নির্ভর করে সেটা আমরা দেখেছি, মূলত তার সাইজ এবং রেডিয়াসের সাইজ এবং চার্জের উপরে। আর সাইজটা তো কার কার উপরে নির্ভর করে সেগুলো তো তুমি মানে আগে থেকে অলরেডি বলেছো। আয়নিক সাইজ বেসিক্যালি এখানে আয়নিক সাইজ কার কার উপরে নির্ভর করে সেগুলো তো তুমি দেখেইছো আর কি। তাহলে এবারে আমাকে অনেক প্রবলেম করতে হবে, সেই প্রবলেমগুলো আমরা নেক্সট দিন এখান থেকে করতে পারবো। তাহলে যেগুলো পড়িয়েছি তাতে কার কি অসুবিধা আছে সেটা প্রথমে একটুখানি বলে নাও, হ্যাঁ, তারপরে দেখছি। আজকে তো আর সময় নেই, তাহলে নেক্সট দিন এইখান থেকে, কালকেই তো ক্লাস আছে, নেক্সট দিন এখান থেকে স্টার্ট করা যাবে। তোমরা কোন জায়গাটা বুঝতে পারলে না সেটা আমাকে একটুখানি বলে নাও, কোন জায়গাটা বুঝতে তো অসুবিধা হচ্ছে বলে না। আরো কিছু প্রবলেমগুলো করলেই তোমার দেখবে এই জায়গাটা পরিষ্কার হবে। আমরা আয়নিক বন্ড নিয়ে আর একটা দিন দেব, ঠিক আছে, এখানে অনেক প্রবলেম আলোচনা করার জায়গা আছে। বলো, মানে যা বলেছি সবটা কি একদম মাথার মধ্যে ঢুকেছে, পরিষ্কার হয়েছে জিনিসটা? হুম, কিরে ছেলেরা, ঠিক আছে তো? এগুলো কিন্তু কনসেপচুয়ালি খুব ভালো জিনিস, হ্যাঁ, মানে এই যে বন্ডিং এর যে জায়গাটা আজকে আমি আলোচনা করলাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমরা করবে। হ্যাঁ, তাহলে আয়নিক বন্ডিংটা আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি। তোমাদের আসলে সিলেবাসে যেটা আছে আয়নিক বন্ডিংটা বরং কম আছে, কোভালেন্ট বন্ডিংটা অনেক বেশি আছে, কিন্তু আয়নিক বন্ডিং রিলেটেড পার্টটা আমি আগে একটুখানি আলোচনা করে নিচ্ছি। তাহলে আজকে আয়নিক বন্ড কি, এবং আয়নিক বন্ড তৈরি করার জন্য একজনকে বেশ ইলেকট্রোপজিটিভ হতে হবে আর একজনকে বেশ অনেকটা বেশি ইলেকট্রোনেগেটিভ হতে হয়, যাতে করে একজনের ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দিয়ে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া, আর একজনের ক্ষেত্রে ইলেকট্রন নিয়ে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার সুবিধা হয়। অর্থাৎ যে ক্যাটায়ন তৈরি করবে তার সেই যে এলিমেন্টটা সেটা ইলেকট্রোপজিটিভ হতে হবে, যার আয়নাইজেশন এনার্জিটা অনেক কম হতে হবে। আর যে অ্যানায়ন তৈরি করবে, যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা, তার আয়নের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশ বেশি হতে হবে। এবারে যারা যখন ক্রিস্টাল তৈরি করছে, একটা ল্যাটিস তৈরি হলো, সেখান থেকে তুমি জাস্ট ল্যাটিস এনার্জিটা পেলে। হ্যাঁ, ল্যাটিস এনার্জি কাকে বলে তুমি বুঝলে, ল্যাটিস এনার্জি ডিরেক্টলি বের করা অসুবিধা, এক্সপেরিমেন্টালি একটা বন্ড হেভার সাইকেল দিয়ে বের করতে হবে। একটা এক্সাম্পল আমি দিয়েছি, আর অনেক এক্সাম্পল আছে। আর থিওরিটিক্যালি এটা ক্যালকুলেট করলে বন্ড ল্যান্ড ইকুয়েশন দিয়ে করতে হবে। বন্ড ল্যান্ড ইকুয়েশন প্রত্যেকটা টার্মের মানে, বন্ড এক্সপোনেন্টটা কি, ম্যান্ডার কনস্ট্যান্ট কি, এগুলো সব আলোচনা করা হয়েছে। আর যখন তোমার বন্ড ল্যান্ড ইকুয়েশন মডিফিকেশন, বন্ড মায়ার ইকুয়েশন এবং ক্যাপোটিস্টি ইকুয়েশনের কথা বলা হলো, তার সঙ্গে সঙ্গে আমি সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জিটাও এখানে আলোচনা করে দিলাম। আজকে এই পর্যন্ত রইল। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। নেক্সট লেকচারে আমরা যেটা করব, মোর অ্যাবাউট আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং নিয়ে আমরা আর একটা দিন আলোচনা করব। মোর অ্যাবাউট আয়নিক বন্ডিং। তাহলে আয়নিক বন্ডিং নিয়ে দুদিন কথাবার্তা হবে, তারপর আমরা কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমি এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার 1। হ্যাঁ, মিনিট সেভ করিয়ে নিই।
পাওয়ার পয়েন্ট ইজ সেভিং। সেকেন্ড